হুম, শুরু হয়ে গেছে। আমরা লাইভে। নীলা শুরু করো না কেন? ওকে, হ্যাপি ইন্টারন্যাশনাল উইমেন্স ডে। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। কাজী নজরুল ইসলাম থেকে শুরু করে বেগম রোকেয়া থেকে শুরু করে রবি ঠাকুর সবাই নারীর অধিকার নিয়ে কথা বলে এসেছে, কিন্তু আজ পর্যন্ত মানে বছরের পর বছর, যুগের পর যুগ নারী অধিকার নিয়ে আমরা লড়ে যাচ্ছি, কথা বলে যাচ্ছি, বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছি। বিশ্বময় জাতিসংঘ যেখানে নারীর অধিকার নিয়ে প্রতি বছর, প্রতিদিন, প্রতি মুহূর্তে নারীর অধিকার নিয়ে কথা বলে, নারীর রাইটস, নারীর জাস্টিস, নারীর অ্যাকশন নিয়ে কথা বলে, তখন 2026-এ এসে আমরা এখনো নারীর অধিকার বাস্তবায়নের লক্ষ্যে নারীরা কথা বলে যাচ্ছি, ফাইট করে যাচ্ছি। এটা আমাদের জন্য একটা বিব্রতকর, এটা আমাদেরকে ডিসঅ্যাপয়েন্ট করে, আমাদেরকে আনকনফিডেন্ট করে। আজকে আমরা উম, নারীরা একত্রিত হয়েছি, কোনো প্রশ্ন নেই আমাদের, কোনো যাচাই বাছাই নেই, কোনো আহ, মানে অভিযোগ নেই। আমরা শুধু আজকে, যেহেতু ইন্টারন্যাশনাল উমেন্স ডে অ্যান্ড হচ্ছে জাতিসংঘ, আহ, যে থিমটা, সেই থিম হচ্ছে অ্যাকশন, জাস্টিস অ্যান্ড রাইটস। সেম জিনিসই, মানে এইগুলি নিয়ে আমরা কথা বলে আসছি বছরের পর বছর, সেই একই জিনিস নিয়ে আমরা আজকে আড্ডা দিব, গল্প করব, কথা বলবো। আর একটা জিনিস হচ্ছে রোকেয়া, বেগম রোকেয়া কেন প্রাসঙ্গিক, কারণ হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের পরে নারীর এত বড় একটা অংশগ্রহণের পরে বেগম রোকেয়াকে সর্বোচ্চ অপমানিত হতে হয়েছে। এই মানে এই যুগেও এসে, মানে তিনি কত বছর আগে জন্মেছিলেন, কত বছর আগে মারা গেছেন, তার যে কন্ট্রিবিউশন, নারীরা যেখানে হচ্ছে নারীরা যে একটা মানুষ, নারীরাও যে মানুষ, সেইটা যিনি প্রতিষ্ঠা, যে মশালটা জেলেছিলেন যেই নারী, সেই নারীকে নিয়ে এত অবজ্ঞা, এত অপমান। এই জেনারেশন বেগম রোকেয়া সম্পর্কে কিছু জানেই না, পড়েই না, একটি লাইনও জানে না বেগম রোকেয়া কি করেছিলেন, সেটা কিছুই জানে না। অথচ তাকে নিয়ে অনেক কটু কথা, অনেক জঞ্জাল। এই সমস্ত বিষয়বস্তু নিয়ে আমরা একটু চা খাবো, আড্ডা দিব। এটাই হচ্ছে, আমি নারী দিবসে আমাদের সাথে আছে হচ্ছে নাদিয়া ইসলাম, সবাই তাকে চেনেন, উর্মি আপাকেও সবাই চেনেন। আমরা তিনজন নারী আজকে আড্ডা দিব, কথা বলবো। আপনাদের যদি, আমাদেরকে যারা দেখছেন, আপনাদের যদি কোনো কিছু, কোনো বলার থাকে, কোনো মন্তব্য থাকে, কোনো তথ্য আমাদেরকে দিতে চান, কাইন্ডলি আপনারা লিখবেন। আজকে আপনাদের কথাগুলো আমরা শুনবো, মন্তব্যগুলো পড়বো, এবং আপনাদেরকেও আমাদের সাথে যুক্ত করার চেষ্টা করব। হ্যাপি উইমেন্স ডে এগেইন। লেটস স্টার্ট। শুরু করি। চলো। শুরু করি সবাই। উর্মি শুরু জি করো জি। নাকি? উর্মি বলেন। হ্যাঁ, আমরা হচ্ছে আহ বল, তুমি তুমি তোমার জায়গা থেকে কি বলতে চাও, কথা মানে জাস্ট গল্প। কি নীলার কথা হচ্ছে? শোনা যাচ্ছে না। নীলার নীলার কথা কথা শোনা কি শোনা যাচ্ছে না। যাচ্ছে? না না নীলার না, কথা শোনা, নীলার কথা শোনা যাচ্ছে নীলার না। কথা নীলার শোনা কথা যাচ্ছে না। নীলা। আমার কথা আমার কথা শোনো না? হ্যাঁ, আমার কথা শুনতে হ্যাঁ পাচ্ছো? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে, কিন্তু আপনি ফ্রিজ হয়ে আছেন। হ্যাঁ, আচ্ছা, আমরা শুরু কথা করি। উমি আপা, আমরা শুরু করি। আপনি আপনার পক্ষ থেকে নারী অধিকার, এই তো নারী ইন্টারন্যাশনাল ওমেন্স ডে উপলক্ষে আপনি যা কিছু বলতে চান, আপনি বলেন আপনার মতো করে। ওকে। নাদিয়া আসছে। আচ্ছা, আমার মনে হয় শুরু করতেই হ্যাঁ। যদি হ্যাঁ, আচ্ছা, শুরু করতেই মনে হয় আমাদের টেকনিক্যাল যে প্রবলেম গুলো আছে, এগুলা দর্শককে কখনো কখনো বিরক্ত করতে পারে, কিন্তু কি করা, আমরা তো প্রযুক্তির কাছে এই বিষয়গুলো থাকবেই। আচ্ছা, নীরার একটা বিষয়ের সাথে আমি প্রথমেই ইসে যাচ্ছি না, কি বলে আপনার, আজকে থিমে থিমে ঢোকার আগে আমি একটু রোকেয়া সম্পর্কে বলি। বেগম রোকেয়া আসলে, বেগম রোকেয়া তো নিজেই বেগম রোকেয়া হতে চান নাই, উনি বেগম হতে চান নাই আসলে। হ্যাঁ,
পরে উনি নাম নিয়েছিলেন রোকেয়া সাখাওয়াত হোসেন। আপনার একটা কথার সাথে আমি একটু দ্বিমত রাখতে চাই বিনয়ে। সেটা হচ্ছে যে এই প্রজন্ম বা যারা আসলে রোকেয়াকে ছোট করে তারা একেবারেই রোকেয়া সম্পর্কে জানে না, সেই জন্য ছোট করে, এক লাইনও পড়ে নাই। ব্যাপারটা একেবারেই তা না। তারা রোকেয়া সম্পর্কে ভালো মতো জেনে বুঝে রোকেয়াকে তারা থ্রেট মনে করে বলেই রোকেয়াকে এত ছোট করে। হুম। তারা আমার মনে হয় তারা খুব ভালো মতোই রোকেয়াকে স্টাডি করেছে। রোকেয়া যে এক ধরনের ট্রেট পুরুষকুলের জন্য, পুরুষতান্ত্রিকতার জন্য, সেটা তারা জানে, জানে বলেই তারা আসলে কোথায় আসলে কালি ছুটতে হবে সেটা তারা খুব ভালো জানে। এই কারণেই জুলাই অভ্যুত্থানের পরে আমরা আসলে রোকেয়ার প্রতি এই বিশেষ কি বলে আক্রমণ দেখেছিলাম। এটা হচ্ছে একটা বিষয়। আর নারী দিবসের শুভেচ্ছা এখন আমি সবাইকে জানাচ্ছি, নীলাকেও জানাচ্ছি এবং আহ নাদিয়াকে তো জানাচ্ছি। নাদিয়া আমাকে এর আগে অফলাইনেও জানিয়েছেন। একটা জিনিস আমি বলতে পারি যে এবারকার যে থিমটা, গিভ টু গেইন জাস্টিস, রাইটস জাস্টিস অ্যাকশন, এগুলো না খুব আসলে আমার কাছে মনে হয় যে এই ধরনের থিম আমরা বছরের পর বছর এই ধরনের কথাবার্তাই, মানে ইভেন যখন দেয় এই একই ধরনের থিমই দিতে থাকে। সেখান থেকে আপনাকে আসলে খুঁজে বের করতে হবে বা আমাদেরকে খুঁজে বের করতে হবে যে কোনটা আসলে ক্যাচি হয়, কোনটা বললে মানুষ বুঝবে। আমার কাছে মনে হয়েছে, আমি চিন্তা করে আমার যেটা মনে হয়েছে যে রাইটস জাস্টিস ঠিক আছে, অ্যাকশনটা দরকার, মানে কিছু একটা করা। যেমন আমি এখন বললেই নাদিয়া বলবে এই তো নিজের প্রমোশন করতেছেন। আমার অ্যাকশন হচ্ছে এবার আমার নারী দিবসে আমি একটা পডকাস্ট শুরু করেছি। এটা আমার নিজের সাথে নিজের এক ধরনের প্রতিশ্রুতি ছিল যে আমি নতুন কিছু করব। অ্যাকশন মানে শুধু আমার ব্যক্তিগত একটা জিনিস করলাম আমি সেটা না, কিন্তু অ্যাকশন বলতে আমি এটাই বোঝাই যে শুধু রাইটস নিয়ে কথা বলা, জাস্টিস নিয়ে কথা বলা এগুলো তো নিয়ে বলছি, অ্যাকশন হতে হবে, কোনো একটা অ্যাকশন লাগবে। সেটা হচ্ছে একটা বিষয়। আর এর মধ্যে আরো অনেকগুলো বিষয় কিন্তু আছে। এরপরে ভাগাভাগি করে নেওয়া, তারপরে উদারতা, এই গিফট টু গেইনের পরে এটাকে ব্যাখ্যা করা আছে। আচ্ছা, কি ভাগাভাগি করে নিব বলেন তো? মানে আমি এই প্রোগ্রামের পোস্ট দেওয়ার সময় লিখতেছিলাম, মানে জাস্ট ফেসবুকে ঢুকছি, সারাদিন প্রচুর কাজ গেছে আমার, আমি নারী আমি পারি সেগুলো শেষ টেস করে আমি সারাদিন পরে ফেসবুকে ঢুকে একটা বিভৎস ভিডিও দেখলাম। আমার একটা মানে ফেসবুক ফ্রেন্ড তার শেয়ার করা একটা, মানে আমি আপনাদেরকে আসলে বোঝাইতে পারবো না যে কি পরিমাণ বিভৎস সেই ভিডিও। হ্যাঁ, একটা ম্যারিটাল রেপের ঠিক আগের দৃশ্য, একটা মহিলাকে বিছানার মধ্যে, তার হাজবেন্ড বিছানার মধ্যে, হ্যাঁ, দেখেছি। মানে হ্যাঁ কি ভয়ঙ্কর নির্যাতন, মানে ম্যারিটাল রেপ বা এই জাতীয় জিনিসপত্র শুনলে আমাদের দেশের পুরো পুংববরা খুবই করে না, ম্যারিটাল রেপ আবার কি, এটা আবার কি, এটা হয় নাকি, বিয়ে করতে আইসস কেন, তাহলে তোরা তো আসলে অন্য জায়গায় শুইতে চাস এই জন্য স্বামীরই ভাল লাগে না, এ ধরনের কথাবার্তা তো আমরা কন্টিনিউ শুনি, তাই না? এটা যে আসলে, বা ধরেন ধর্ষণ, ধর্ষণকে অনেকে অনেক সময় অনেক রোমান্টিসাইজ করে না, যে হ্যাঁ মেয়েদের না মানেই তো হ্যাঁ, আসলে তো মেয়েরা চায় একটু জোর জবরদস্তি করা হোক। কিন্তু আসলে যখন এই ঘটনাগুলো ঘটে, এগুলো যে কি পরিমাণ বিভৎস, এগুলা চোখের সামনে না আসলে, মানে আমার মনে আছে যে আপনার সুবর্ণচরের ঘটনাটা, 2018 ইলেকশনের পরের ঘটনা তো সেটা, সুবর্ণচরের যে ঘটনাটা আপনারা মনে করতে পারবেন কিনা, একটা রেপের, এটা ঠিক রেপের ঘটনা না, মানে পেনিট্রেশন না হলেও যে রেপ হয় সেটা, এই ঘটনাটা ছিল সেই ঘটনাটা। একটা মহিলার যৌনাঙ্গে টর্চ লাইট ঢোকানো হয়েছিল। হ্যাঁ, এই ঘটনাগুলা যে আসলে রোমান্টিসাইজ করার কিছু নাই, এগুলা যে বিভৎস ঘটনা, এগুলা যে শুধুমাত্র শারীরিক যন্ত্রণা না, এগুলা যে একটা মানুষকে ভেতর থেকে মেরে ফেলে, এই বিষয়গুলা আমরা এগুলা নিয়ে আসলে কথাই বলি না। উল্টা মিসোজিনিতে আমাদের সোসাইটি ছেয়ে গেছে, ভরে গেছে। হ্যাঁ, উল্টা আসলে আমরা মানে রাইট জাস্টিস অ্যাকশন এগুলো তো আসলে আহ, অনেক কি বলবো, ভারী ভারী কেতাবি কথা। আমাদের চারপাশে যা ঘটে, আমি লিখতেছিলাম যে আমরা যা জানি খুব সারফেস লেভেল থেকে জানি। আমরা অনেক কিছুই আসলে এই ভিডিও চোখের সামনে না আসলে আমরা আসলে খুব একটা কি বলবো যে আমরা খুব একটা নড়ে চড়ে বসি না, আমাদের সবকিছুর জন্য ভিডিও লাগে।
আমাদের সবকিছু চোখের সামনে দেখতে হয়। যারা চাক্ষুষ কমজোরি, আমি যে চাক্ষুষ প্রমাণ লাগে, ভাইরাল হতে হয়। ভাইরাল তো এখনকার টার্ম, কিন্তু ধরেন যে আহ, একেবারে আমি আমি এই জিনিসটা খেয়াল করেছি, ওই যে একরামুলের যে আব্বু তুমি কান্না করতেছো, যে ওই সময় থেকে, হ্যাঁ, যে আমাদের সবকিছুর জন্য একটা মানে সবার মতামত লাগে, এই জিনিসটাকে মানুষের কাছে খুব বেশি টাচি হইতে হয়, তা না হলে আমরা শাহবাগ পর্যন্ত গিয়ে আন্দোলন করার দম পাই না, অবস্থাটা হচ্ছে এরকম। হ্যাঁ, তো এইটা হচ্ছে ঘটনা, মানে দেখেন প্রযুক্তির কারণে এগুলো ভাইরাল হচ্ছে। যখন প্রযুক্তি ছিল না তখন আমার মনে হয় যে মানুষ আর একটু সেনসিটিভ বেশি ছিল, এখন মানুষের সেনসিটিভিটি কমে গেছে। পুতুলাপা আমাদের সঙ্গে জয়েন করছে, সুলতানা রহমান, আমি তো পুতুলাপা ডাকি, ফলে আমি পুতুলাপা বলে ফেলছি। আচ্ছা, আমরা পুতুলাপাকে পুতুলাপা একটু কি স্বাগত অবস্থা? জানাই। ওয়েলকাম আওয়ার শো। স্বাগত জানাও। নারী দিবসের শুভেচ্ছা, নারী শক্তির ভালোবাসা, এবং এত সব পাওয়ারফুল মেয়েরা আজকে এখানে তিনজনকে আমি দেখতে পাচ্ছি, প্রিয়, উর্মি, নীলা, ইসরাফিল, নাদিয়া। আমি সবাইকে দেখি আর ভাবি এরা এত ব্রিলিয়ান্ট, এত ডাইনামিক চিন্তা করে। আমার মনে কি, আচ্ছা, আমি মাঝে মধ্যে ভাবি কি, আমার মনে হয় আমি স্থবির হয়ে গেছি আর কি। আমি 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 পুতুলাপার একটা মানে বলি, মানে ঘটনা বলে আমি থামি, তারপরে আবার বলি। পুতুলাপার আমার এখন মনে আছে, সেটা হচ্ছে তখন আমাদের আহ, প্রথম প্রথম আছে ঢাকা, মানে বাংলাদেশে নারী জার্নালিস্টদের নিয়ে কাজকর্ম হচ্ছিল। হ্যাঁ, তো আমি কেন সংগঠনটার নাম ভুলে গেলাম, কারণ ওই সংগঠনটা আমাকে প্রথম আমেরিকায় পাঠিয়েছিল ট্রেনিং করতে। যাই হোক, বিসিডি জেসি। তো বিসিডি জেসিতে একটা প্রোগ্রাম ছিল, পুতুলাপাকে আমি দেখলাম। যে ওই প্রোগ্রামে তখন আমি অনেক ছোট, আমি তখন বোধহয় বৈশাখীতে কাজ করি বা এটিএন নিউজে কাজ করি, তখন আমি অল্প বয়সী রিপোর্টার। পুতুলাপা তখন একেবারে, মানে কি বলে, তার ইসের ক্যারিয়ারের একেবারে মধ্য দুপুরে, মধ্য গগনে। হ্যাঁ, তো আমি দেখলাম যে পুতুলাপা এত সুন্দর ব্যাখ্যা করলো জার্নালিস্টদের ব্যাপারটা, বললো যে দেখেন আপনারা মেয়েরা কান্নাকাটি করি, আমরা এই পারি না সেই পারি না, আমাদের অ্যাক্সেস নাই, ওই নাই সেই নাই, অথচ আমার মনে হয় যে আমরা মেয়েরা বরং যেখানে একটা ছেলে ঢুকতে পারে না, সেখানেও আমরা মেয়েরা ঢুকে রিপোর্ট বের করে নিয়ে আসতে পারি। প্রতিবেদনে আমার কাজটা ছেলেদের তুলনায় এখন হয়তো পরিস্থিতি তা নাই। হ্যাঁ, এখন যেহেতু প্রচুর মেয়ে এই সেক্টরে আছে, এখন হয়তো সেরকম আর নাই, কিন্তু পুতুলাপাড়া তো আসলে আমাদের আগের প্রজন্ম, ওনাদের দেখে শিখছি। পুতুলাপা যে কত কাজ করেছেন, মানে পুতুলাপা আমার ধারণা সে নিজের এখন ভুলে গেছে যে সে আসলে কত, মানে টেলিভিশন রিপোর্টিং এর তার কাজ, কত ধরনের কাজ তার ছিল। তো আহ, আমি পুতুলাপাকে স্বাগত জানাই। পুতুলাপা খুব সাহসী মানুষ, তিনি কথা বলে যাচ্ছেন, এবং উনি সবসময় এইরকম। হ্যাঁ, ওই আমার মনে আছে, ওই ওই দিনকার, দেখো পুতুলাপা তোমার নিশ্চয়ই মনে নাই, কিন্তু ওই সকালটার কথা আমার মনে আছে। আমরা কোনো একটা কারণ বাজারে কোনো একটা রেস্টুরেন্টে বা কোনো একটা মিলনায়তনে আমাদের সকালবেলা ছিল, মানে ফলোড বাই ব্রেকফাস্ট বা ব্রেকফাস্ট মিটিং এর মতো ছিল, সেইখানে পুতুলাপা এই কথাটা বলছিল। তো যাই হোক, আমি কথা আসলে আমি টেলিভিশনে কাজ করি বলে না, আমি বেকা তারা কথা বলতে অপছন্দ করি, আমি একটা মানে লাইনের থেকে কথা বলে শেষ করতে চাই। হ্যাঁ, নীলা, প্লিজ। আপনাকে যেটা আপনি বলছিলেন সেই জায়গাটা আবার ফিরি। নারী দিবসে ঠিক আছে, আমার মনে হয় যে থিম টিম যেটা আছে ইত্যাদি ইত্যাদি সেগুলো ভালো কথা, কিন্তু কিন্তু আমার মনে হয় যে আমরা সারফেস লেভেল থেকে যা যা জানি দেখি, অথবা আমাদের সেন্সিটিভিটি কমে যাওয়া, আমাদের ভাইরাল না হলে সেই জিনিসটা নিয়ে কথা না বলা, আম, এই বিষয়গুলো আজকে একজন সাংবাদিক, আহ, আমি দেখলাম তিনি নারী দিবসের পোস্ট লিখতে গিয়ে একটা লাইন লিখেছেন যে আগে নারী নিয়ে অনেক কাজ করতাম, বা নারী দিবস এলে অনেক ধরনের কাজ করতাম, এখন আর ভালো লাগে না কিছু বলতে। আপনারা হয়তো আহ, বেগুনি শাড়ি পরবেন, বেগুনি পোশাক পরে নানান রকমের প্রোগ্রামে যাবেন, নিজেদেরকে দেখাবেন, দেখবেন, কিন্তু কেউ হয়তো মনে রাখবেন না যে এই আহ, জুলাই অভ্যুত্থানের পরে গত ইন্টারিম গভর্নমেন্টের সময় 65 বছর বয়সী একজন নারী কিভাবে ধর্ষণের শিকার হয়েছিল, তার খোঁজ হয়তো আপনারা রাখেন নাই। হ্যাঁ, আমাদের পক্ষে আসলে এত কিছু লক্ষ্য রাখা সম্ভব না, কিন্তু আমি আসলে এই 17 মাস 18 মাসে নারীর উপরে যা হয়েছে, নারীর সাথে যা ঘটেছে, সেটা নিয়ে কথা বলার সাহসটুকু যে আমি অর্জন করতে পারি নাই দেশে বসে,
এই জন্য আজকে নারী দিবসে আমি আমার পক্ষ থেকে আমার মনে হয় যে একটা লজ্জা প্রকাশ করার আছে, সেটা আমি করতেই চাই। আমি আমার জায়গা থেকে যতটুকু সম্ভব করার চেষ্টা করেছি, কিন্তু 17 মাসে যে পরিস্থিতিটা ছিল, আমি জানি না সামনে কি আছে, সামনে আমাদের জন্য পুষ্পসজ্জা বিছানো আছে, ব্যাপারটা এরকম না, কিন্তু 17 মাসের কথা আমি আজকে নারী দিবসে আমি চাই যে অন্য বক্তারাও আসলে তুলে ধরেন যে মেয়েরা কি পরিস্থিতিতে ছিল, তাদের মেন্টাল হেলথ কি অবস্থায় ছিল, তাদের সেলফ এস্টিম কত লো হয়ে গেছিল একটা সরকারের সময়। এই কথাগুলো আমি চাই নাদিয়াও একটু বলবেন, নীলা বলবেন, পুতুল আপাও বলবেন। আমি আপুর একটু সাথে আমি আমি কি একটা জিনিস একটু উর্মির কাছে জানতে চাইতে পারি, যে মানে উর্মির সঙ্গে আমার একটা কমন, যেহেতু আমরা একই সময়ে একই সঙ্গে হলে ছিলাম, তো আমাদের এই যে উর্মি যে পয়েন্টটা বললো যে যেই ট্রমার মধ্যে বাংলাদেশের নারীরা ছিল, আমি এত দূরে থেকেই আমি ট্রমাটাইজড ফিল করেছি। তো আমি বুঝতে পারি বাংলাদেশের ভেতরে বসে সবাই কি ফিল করেছে, কিন্তু উর্মির কাছে আমি যেটি জানতে চাই যে আমরা রোকেয়া হলে আমাদের কি ভয়ঙ্কর প্রতাপ ছিল, কি আমাদেরকে অন্য ছেলেরা ভয় পেত, আমাদেরকে টিচাররা পর্যন্ত ভয় পেত, রাইট? কারণ আমরা আমাদের অধিকারের ব্যাপারে খুব সোচ্চার থাকতাম। তো এখন এই ধরেন আজকে এই যে কি তাসনিম ইমি নামে যে মেয়েটিকে অ্যারেস্ট করে নিয়ে গেল, হ্যাঁ, কি হয়, তার অপরাধটা কি? তো কোথায় রোকেয়া হলে সেই মেয়েরা কোথায়? ইউনিভার্সিটির যে মেয়েরা ছিল, যারা যে কোনো একটা মানে নিজের হলের ভিতরের কোনো অন্যায় হলে তো অবশ্যই ইউনিভার্সিটি ক্যাম্পাসে কোনো অন্যায় হলে, সারা দেশের কোথায় নারীর উপর সেই রকম অত্যাচার অন্যায় হলে আমরা মেয়েরা খুব ভোকাল থাকতাম। আমাদের সাহসটা, আমাদের এই প্রজন্মের নারীদের ভিতরে সেই সাহস, সেই বোধ কিংবা সেই প্রতিবাদী চরিত্রটা নাই কেন উর্মি? আচ্ছা পুতুলপা, আমি তোমাকে একটা উদাহরণ দেই, তুমি হয়তো এটা রিলেট করতে পারবা। আমরা ভক্স পপ বলি না, ওই যে বুম হাতে নিয়ে বিভিন্ন জনের, হ্যাঁ, এটাকে ভক্স পপ মানে ভয়েস অফ পিপল, হ্যাঁ, আমাদের টেলিভিশনের ভাষায় বলে ভয়েস অফ পিপল। আমি গত 7, 8, 10 বছরে ইউনিভার্সিটিতে কোনো মেয়ের ভক্স পপ নিতে গেলে, র্যান্ডম কোনো ইস্যুতে ধরো মাইক ধরলাম, মেয়েরা কথা বলতে চায় না। হ্যাঁ, এই তুমি যে প্রশ্নটা করলে যে সেই সাহসটা কোথায় গেল, আমরা যে সাহস নিয়ে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আমরা রাত্রেবেলা মশাল মিছিল, এটা সেটা, হ্যাঁ, হল থেকে শিবির খেদানো, কত ধরনের অ্যাক্টিভিটিস আমরা করেছি। হ্যাঁ, তো এবং শামসুন্নাহর হলের ঘটনার সময় সারা রাত আমরা হল গেটে বসে থাকছি। পরের দিন বাসা থেকে ফোন আসতেছে, আব্বু ফোন করতেছে যে তুমি কই, তুমি কি বাড়ি আসবে না? আমি ফোন ধরার সময় নাই, রাখো তুমি ফোন। আব্বু আম্মুকে বলছে যে ও ফোন করবে না, ও এখন আসবেন না, থাক বাদ দাও। মানে বাপ মাও ছেড়ে দিচ্ছে আল্লাহর নামে। হ্যাঁ, যে আমি গেছি বাড়িতে, আমাদের তো হল ভ্যাকেন্ট করে দিতে হচ্ছে, আমরা গেছি, কিন্তু 2 দিন আমরা হল গেটে বসে থাকছি বা একদিন বসে থাকছি। শামসুন্নাহর হলের ঘটনার সময়। এবং সেই ভিসিকে নামাই দিছিল কিন্তু বিএনপি সরকার। তুমি যাই বলো, এগুলা কিন্তু আমাদেরকে এই এগুলা হিস্ট্রি, আনোয়ার, এই এগুলা আনোয়ার হিস্ট্রি। আমাদের স্লোগান ছিল এই আনোয়ার রুখতে হবে। হ্যাঁ, এবং দেখো এই বিএনপি সরকার কিন্তু সেই ভিসি কে বসায় ক্ষমতায় থাকে নাই, সে মানে নামাই দিছিল, সেই ভিসি কে নামাই দিছিল। তো এইগুলো আসলে আমাদের বয়স হয়ে গেছে, তো আমাদের মনে হয় যে বহুত পুরনো কথা। তুমি যেটা বললা, আচ্ছা, প্রশ্নটা এই করলে, একটা প্রশ্নের জিনিস উত্তরটা আমি, পুতুলাপার যে কথাটা বলছে যে নারীরা প্রতিবাদ করছে না কেন, সেই নারীরা রোকেয়া হলে সেই নারীরা হ্যাঁ, কোথায়? পুতুলাপা, সেই নারীরা আছে, প্রতিবাদ করছে। আমরা প্রতিদিনই প্রায় রাজপথে প্রতিবাদ করছি। মশাল মিছিল বলো, লাঠি মিছিল বলো, ঝাড়ু মিছিল বলো, জুতা মিছিল বলো, যা বলো সমস্ত কিছু করছি। কিন্তু প্রবলেম হয়েছে, যাদের কাছে আমরা বিচারটা চাইছি, অধিকারটা চাইছি, তারা ইন্টারেস্ট না, তারা আমাদের দিকে তাকাচ্ছে না। আমরা যে কথাগুলো বলছি আমাদেরকে অপশনাল ভাবে রাস্তায় ফেলে রেখেছে। ওই যে আমরা যে রাজপথে মশাল মিছিল করতেছি, 2-4টা গণমাধ্যম আসে নিউজ করে, ওইটুকু পর্যন্তই শেষ। ওই কথাটা, ওই যে মন্ত্রণালয়, যে মন্ত্রণালয় অবধি আমরা পৌঁছাতে চাই, সেই মন্ত্রণালয় আমাদের বিষয়ে তারা ইচ্ছুক না, তারা জানতে চায় না, তারা এই অধিকার বিষয়ে বা তারা এই বিচারের দাবিতে তারা ইন্টারেস্টই না। তারা হচ্ছে আমাদেরকে অপশনাল রাস্তা করে একটা মানে বিনোদনের জায়গা বলো বা হচ্ছে মাথা গুনে না, যে একটা মিছিলের মধ্যে 100 জন আছে, এই মেম্বারশিপের যে মাথা গোনাটা, এইভাবে আমাদেরকে শুধু ব্যবহার করছে। তোমাদের সময়কারটা আমি জানি না, বাট আমাদের সময় আমরা শুধুমাত্র ব্যবহৃত হচ্ছি। নীলা ইসরাফিল, শাসক গোষ্ঠী কখনো কোনো সময়ই চায় না এই সমস্ত আন্দোলন প্রতিবাদ এগুলি হোক, কিন্তু তারপর আদায় করে নিতে হয়। এই ক্ষেত্রে গণমাধ্যম মানে মিডিয়া একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ রোল প্লে করে। এই যে তুমি বলছো যে প্রতিদিন মশাল মশাল মিছিল হচ্ছে, এই মিছিল ওই মিছিল, অনেক আন্দোলন, আমি তো দেখি না কোথায়।
মিডিয়া কেন কভার করছে না সেগুলো, সেগুলো মিডিয়া কেন প্রপার ট্রিটমেন্ট দিচ্ছে না? আমার মনে হয় উর্মি একটা ভালো বক্তব্য এই ক্ষেত্রে মানে মিডিয়ার যারা পলিসি মেকার, হোয়াট দে আর থিঙ্কিং, তারা কেন এই জিনিসগুলি ফোকাস করে আনছে না? আমার দুইটা বিষয় মনে হয় পুতুলাপা, সেটা হচ্ছে যে নীলা যে পয়েন্টটা তুলেছে সেটাও মানে একেবারে ফেলে দেওয়ার মতো পয়েন্ট না যে আহ, প্রতিবাদ হচ্ছে না তা না, প্রতিবাদ হচ্ছে, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে তোমার আগের প্রশ্নের উত্তর আমি আগে দিয়ে নেই, তুমি যেটা আগে আমাকে প্রশ্ন করছিলে যে সেই মেয়েরা কোথায়, সাহস কোথায়। একেতে হচ্ছে হ্যাঁ হচ্ছে, আবার একই সঙ্গে হচ্ছেও না কেন হচ্ছে না সেটা পুতুলাপা আমি বলতে পারবো না এই কারণে যে এটা আসলে মানে সোশিয়োলজি নিয়ে যারা কাজ করেন বা সমাজ বিজ্ঞান নিয়ে যারা কাজ করে তারা বলতে পারবে যে মেয়েদের এই ইটা মানে এটা, বা নাদিয়াও হয়তো বলতে পারবে যে মানে আমাদের সময় আমাদের ভয় ডর কম ছিল, এখন এটা কি বয়সের কারণে কম ছিল না কি কারণে কম ছিল আমি জানি না, আমাদের ভয় ডর আসলে কম ছিল। আমি যে স্মৃতিগুলা বললাম এগুলো তো আমার স্মৃতি, তাই না? আমরা যা যা করছি যাই হোক এগুলা এখন নাই বললাম, কিন্তু এবং কত ধরনের ঘটনা, রোকেয়া হলে একবার হইলো মেয়েদের গোসলের ভিডিও পাওয়া যাচ্ছে, হ্যাঁ, মেয়েদের কি বলে গোসলের ভিডিও, নাকি তখন মাত্র ঘরে ঘরে ওই যে তোমার ডেস্কটপ তো না, পিসি আসছে মাত্র। হুম। তো সেই সময় কি আমরা তখন, আমার মনে আছে আমাদের হলের প্রভোস্ট ছিল শিবিরপন্থী, জামায়াতপন্থী, তাজমেরি হক। আমাদের তো কোনো অসুবিধা হয়নি, আমাদের আটকায় রাখতে পারে নাই। হ্যাঁ, আমাকে ডেকে নিয়ে ইন্ট্রোগেট করছে, কিন্তু আমি জানি যে আমি কিছু করি নাই, ফাজলামি নাকি কিছু হয় নাই। এখন যেটা হয়েছে কি, এখন ট্যাগ দেয়া খুব সহজ, এখন একটা মেয়েকে মব করা খুব সহজ। এই সমস্ত কারণে আমার মনে হয় মেয়েরা ভয় পায়, এটা একটা কারণ। আর দ্বিতীয় আমি কারণ কি, আমি আমি এটা হ্যাঁ মাঝখান থেকে ঢুকতে চাই। আমি বলতে চাই যে উর্মি, সরি আপনাকে মাঝখান থেকে কাটতেছি। আমি বলতে চাই যে ধরেন এই যে সুলতানা যে কথাটা বললেন, আমি সুলতানার সাথে পুতুলাপা বলবো না সুলতানা বলবো, কোনটাতে যেটা আপনি? ভালো লাগে। আমি তো আচ্ছা পুতুলাপা বলি, তা আপনারা সুলতানাই বলেন। আচ্ছা আচ্ছা সুলতানা, পুতুলাপা বলি। তো পুতুলাপা যে কথাটা বললেন না, আমি এটা মানি যে লোকজন নাই, এবং নীলা বললেন যে আমরা আন্দোলন করছি। আমি মনে করি সিস্টেম্যাটিক্যালি নাম্বারটা কমছে। ধরেন আমাদের মাদের আমলে আপনি যেই মেয়েদেরকে রাস্তায় দেখতেন, এখন সেই পরিমাণ মেয়েদেরকে আপনি দেখবেন না। বরং আজকে আমি একটা ভিডিও দেখছিলাম, এক বোরখা পরা আপা খুব কান্নাকাটি করছেন, মেয়েরা কেন পর্দা করে না, মেয়েরা কেন অশালীন ভাবে চলে। তো জামাত শিবির, এটা ধরেন 79-এর ইরানিয়ান রেভলিউশন হলো, তারপরে ওয়াহাবিজম তো তারও আগের বিষয়, ওয়াহাবিজম বাংলাদেশে ঢুকছে। তো 90-এর দশক থেকে আমরা যে জামাত শিবিরকে দেখছি না, এই জামাতিকরণ তো আসলে ঘরে ঘরে হইছে। আপনি মেয়েদেরকে ধরেন আজকে যে কোনো একটা মেয়ে কথা বলতে যাবে, তাদেরকে একদম এক লাইনে শাহবাগী বলে তাদেরকে ছেড়ে দিবে, তার মাথায় কাপড় নাই, সে শাহবাগী, সে বেশ্যা, সে মাগি, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো এখন ধরেন ইনহেরিটেন্ট আমাদের সমাজের সবার এই চিন্তাটা থাকে যে আমরা সবাই ভালো হতে চাই। আমরা ঘরে কি করলাম, কি কারে কত কত ওয়াক্ত নামাজ পড়লাম, কি কারে মারলাম ধরলাম, কোন এতিমের হক মারলাম, এগুলি নিয়ে কিছু যায় আসে না, কিন্তু আমরা তো সামাজিক ভাবে আসলে ভালো আহ থাকতে চাই। তো এখন ধরেন ভালো থাকার সংজ্ঞা যখন হয়ে গেছে শুধুমাত্র বোরখা পরা, ভালো থাকার সংজ্ঞা হচ্ছে শুধুমাত্র আপনি কথা কম বলবেন, সেটাতেই আপনি ভালো। আপনার মতো ভালো মেয়ে দুনিয়াতে আর, এই যে মিতুর মতো এইসব জামাতি প্রোডাক্ট, বা এই যে ধরেন আপনার মোনামি ম্যাডাম আছে, যে সব জামাতি প্রোডাক্ট, উনারা মাথায় কাপড় দিবেন না, উনারা ন্যাংটা হয়ে ঘুরে বেড়াচ্ছেন, অসুবিধা নাই, জামাতের সাথে যেহেতু উনারা প্রেসক্রাইব করেন। কিন্তু উনার বাইরে যারা যারা আছে তারা সবাই জামাতি, সবাই খারাপ। তো আপনি যা কিছু বলেন, যত সেন্সিবল কথা বলেন, আপনি তো খারাপ হবেন। সুতরাং সিস্টেম্যাটিক্যালি মেয়েদেরকে আসলে সংখ্যা কমানো হচ্ছে পুরো সোসাইটি থেকে। মেয়েদের যে ভয়েস ছিল সেই ভয়েস গুলি, আপনি বলতেছেন যে যে হলে থাকার পুতুলাপা বা উর্মি, আপনারা যারা হলে ছিলেন তারা এই রাজনীতি করে আসেন, এই ফাটাইছেন, ওই 69-এর আমাদের মারা 69-এ এই করছে সেই করছে, তাদেরকে এখন আপনি দেখবেন না, কম দেখবেন। এবং তারপর হয় কি, এই যে জুলাই অভ্যুত্থানে এক গাদা মেয়েকে দেখলেন যারা খুব একটা ভাইরাল হয়ে গেল, এক ছবি, এক বোরখা পরা মেয়ে আর এক ফতুয়া পরা মেয়ে বের হইছে, এরপরে বোরখা পরা মেয়ে সামনে চলে আসলো, ফতুয়া পরা মেয়ে, কারণ
আমার তাকে দিয়ে যতখানি সুবিধা আদায় করার দরকার ছিল আমার সুবিধা আদায় করা হয়ে গেছে। এখন তুমি পিছনে যাও, এখন তোমার মাথায় কাপড় নাই, তুমি বেশ্যা খান কি মাগি, এছাড়া আর কথা কোনো আলাপ নাই। তো এই পদ্ধতিতে সিস্টেম্যাটিকলি সাবজুগেশন যেটাকে বলে, সিস্টেম্যাটিক সাবজুগেশনের থ্রুতে মেয়েদের সংখ্যা কমানো হচ্ছে। আপনি ক্রমাগতই মেয়েদেরকে বলবেন আপনার 8 ঘন্টার জায়গায় 5 ঘন্টা করা হবে, আপনাকে ঘরের রানী করে রাখা হবে। সোরের বাচ্চা তোর ঘরের রানী কে হইতে চায় ফকিন্নির বাচ্চাদের? তো এখন এই কাহিনী যখন হয় তখন আলটিমেটলি আপনি আমরা ধরেন 50% পপুলেশন, বাংলাদেশের 20 কোটি মানুষের মধ্যে অর্ধেক অংশ হচ্ছে মেয়ে, তাদেরকে আপনি আস্তে আস্তে মার্জিনালাইজড করবেন। আমরা অলরেডি মার্জিনালাইজড। আজকে এই যে ইউনাইটেড নেশনস এর যে থিমটা আপনার অ্যাকশনস এবং জাস্টিস, রাইটস জাস্টিস এন্ড অ্যাকশন, এটার মূল বক্তব্যটা কি? যে নারী জাস্টিস ডিনাইড হচ্ছে। সোজা বাংলায় আপনি একটা বিচার চাইতে গেছেন, যে কোনো একটা ফৌজদারি অপরাধের জন্য একটা বিচার চাইতে গেছেন। ধরেন আপনার বাসায় চুরি হয়েছে, একটা পুরুষ নিয়ে যাচ্ছে আর একটা নারী নিয়ে যাচ্ছে, সেই একই কেস। এটা যৌন সহিংসতা না, এটা ধর্ষণ না, অন্য কোনো লৈঙ্গিক নির্যাতন না। এটা ধরেন চুরি হইলো আপনার বাসায়, একটা নারী যখন নিয়ে যাচ্ছে, জাতিসংঘ তাদের প্রতিবেদনে যে জিনিসটা দেখাইলো যে 64% ক্ষেত্রে নারীরা পুরুষের চাইতে কম, মানে পুরুষ যতখানি সুবিধা পায় নারী সুবিধা পায় তার 64%। অর্থাৎ 36% কেসে, 36% ক্ষেত্রে মেয়েরা একটা পুরুষের চাইতে কম সুবিধা পাচ্ছে। এখন আপনার ধরেন এটা তো 50 বছর আগের বা 100 বছর আগের, আমাদের 100 বছর কম বলা হচ্ছে আসলে, আমাদের সামন্ত যুগ না, 5000 বছর আগের সামন্ত যুগ না, আমাদের এখানে রাজতন্ত্র চলে না, আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোয় বাস করছি। আমাদের পপুলেশনের 34% হচ্ছে ওয়ার্কিং ফোর্স। আপনি যদি এই সমস্ত কথাবার্তা বলেন তাইলে তো একটা গণতন্ত্র ফাংশন করে না, একটা রাষ্ট্র ফাংশন করে না। আপনার মেয়েদেরকে দরকার রাষ্ট্রকে ফাংশন করানোর জন্য। আপনি ধরেন আমাকে কেয়ার করেন না, এই যে নীলা বললেন যে আমাদের কথা অধিকার আদায় হয় না, কারণ এরা গরু ছাগল। রাষ্ট্র এখন পর্যন্ত সেই জিনিসপত্র বুঝতে সমর্থ হয় নাই যে আমাকে কিভাবে কাজে লাগানো যায়। আমি তো তোমার ওয়ার্কিং ফোর্স, আমি তোমার ভোট ব্যাংক। আমাকে যদি তুমি কাজে না লাগাইতে পারো তাইলে তুমি কবে কাকে কাজে লাগাবে? এখন ধরেন আজকে আমি তারেক রহমানের একটা স্টেটমেন্ট দেখলাম ইন্টারন্যাশনাল উইমেন্স ডে উপলক্ষে, এবং উনার মতো করে আমি তারেক রহমানের, এখন পর্যন্ত আমি তারেক রহমানের ব্যাপারে প্লিজড, টু বি ভেরি অনেস্ট আই এম ভেরি প্লিজড। উনি এখন পর্যন্ত যা যা কাজ করছেন, কতক্ষণ পর্যন্ত কি করতে পারবেন তা জানি না, এবং আসলে নারীবাদ তো রাষ্ট্রযন্ত্রের বিরোধী অবস্থানে থাকে। সুতরাং আগামীকালকে আমরা তারেক জিয়ার বা তারেক রহমানের 4টা ঝামেলা বের করবো, সেটা ঠিক আছে। আপাতত উনি কথাবার্তা ঠিকই বলছেন। এর সাথে উনি যে কথাটা বললেন যে এই যে আমাদের অ্যাকশন যেটুক নিতে হবে, আমাদের ডিনাই হচ্ছে, জাস্টিস ডিনাইড হচ্ছে মেয়েদের ক্ষেত্রে, সেটার উপর বেস করে উইমেন এম্পাওয়ারমেন্ট, হ্যাঁ বেগম জিয়া স্কুলের এই ব্যবস্থা করেছেন, ইত্যাদি ইত্যাদি হয়েছে, আমাদের কি কি করতে হবে এই সব জায়গায়। আরেকটা যে গুরুত্বপূর্ণ জায়গা, যে আমাদের সিস্টেম্যাটিক্যালি যে মার্জিনালাইজ করা হচ্ছে, এই কথাটা আসলে রাষ্ট্র স্বীকার করে না। রাষ্ট্র যতক্ষণ না এই জিনিসটা অ্যাড্রেস করতে পারবে ততক্ষণ পর্যন্ত আমাদের সমস্যার সমাধান হবে না। ধরেন আপনি জিজ্ঞেস করছেন বেগম রোকেয়া আজকের দিন পর্যন্ত কেন প্রাসঙ্গিক? বেগম রোকেয়া প্রাসঙ্গিক কারণ বেগম রোকেয়া একজন থ্রেট। বেগম রোকেয়া, ধরেন বেগম রোকেয়ার ব্যাপারে আমার অবস্থান খুবই উইয়ার্ডই বলবো। তাকে আমি একই সাথে ওনও করি না, ডিজোনও করি না, এরকম একটা জায়গায়। কারণ উনি নারী অধিকারের পক্ষে কাজ করেছেন, কিন্তু উনি সার্টেন নারী অধিকারের সার্টেন শ্রেণীর, সার্টেন অর্থনৈতিক শ্রেণীর এবং পেশার নারীদেরকে নিয়ে উনি কাজ করেছেন। আমার ওনাকে নিয়ে সমালোচনা অবশ্যই আছে, একদম সিরিয়াসলি সমালোচনা আছে, এবং আমার কাছে বেশ কিছু কোটও আছে, আমি লিখে রেখেছি, আপনাকে আমি পড়ে যদি শোনাই। যে এই যে মুসলমানরা যারা ধরেন বেগম রোকেয়া নিয়ে করে, গালিগালাজ করে, তো বা এরা জানে না, পড়ালেখা যেহেতু জানে না, ধরেন এখানে উনি লিখছেন মোহাম্মদ সম্পর্কে, উনি লিখছেন, এটা হলো আপনার মতিচুরে আছে অর্ধাঙ্গী প্রবন্ধে, যে পয়গম্বরদের ইতিহাসে শোনা যায় জগতে যখনই মানুষ বেশি অত্যাচার অনাচার করিয়াছে তখনই এক একজন পয়গম্বর আসিয়া দুষ্টের দমন ও শিষ্টের পালন করিয়াছেন। আরবে স্ত্রীজাতির প্রতি অধিক অত্যাচার হইতেছিল, আরববাসীগণ কন্যা হত্যা করিতেছিল। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যা
কন্যাকুলের রক্ষক স্বরূপ দণ্ডায়মান হইয়াছেন। এখন আমার কথা হচ্ছে, দেখেন আমি একজন নাস্তিক, মোহাম্মদ রে আমি কোনোভাবে ওন করি না, একদমই না, কিন্তু বেগম রোকেয়া করেন। এই ওনটা করেই কিন্তু উনি যতখানি মেয়েদেরকে সামনে আনা দরকার ছিল সেই কাজটা উনি করেছেন। তারপর ধরেন আরেকটা মতিচুরেরই, এটা মতিচুরে আছে, আমরা ঘাটতে যাচ্ছে। অন্যায় পর্দা ছেড়ে, হ্যাঁ হ্যাঁ নাদিয়া, কেউ বলতেছিলেন, আমি আরেকটা কোড বলে আমি ছাড়িয়ে দিতেছি, আমরা হ্যাঁ, অন্যায় পর্দা ছেড়ে আবশ্যকীয় পর্দা রাখবো, প্রয়োজন হলে অবগুণ্ঠন ওরফে বোরখা, আমি আমার নিজের লেখাই পড়তে পারতেছি না, আমি চোখেও দেখি না, সহ সহ মাঠে বেড়াতে অবগুণ্ঠন ওরফে বোরখা সহ মাঠে বেড়াতে আমাদের আপত্তি নেই। স্বাস্থ্যের উন্নতির জন্য শৈলবিহারে বাহির হইলেও বোরখা সঙ্গে থাকিতে পারে, বোরখা পরিয়া চলাফেরায় কোনো অসুবিধা হয় না। না এটা বেগম রোকেয়ার লেখা। তা এখন বেগম রোকেয়া এই এই যে 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 ক্ষণিকের বাচ্চারা যারা নিজেরা ক্ষণিক, এরা তো নিজেরা ইয়ে পড়ে নাই, বেগম রোকেয়া পড়ে নাই, সুতরাং বেগম রোকেয়া কেন তারা থ্রেট, এইটা একটা ইন্টারেস্টিং জায়গা। কারণ বেগম রোকেয়া মোহাম্মদকে ওন করে, উনি একজন মুসলমান নারী ছিলেন, ইসলামকে ওন করে উনি যেই কথাগুলি বলেছেন, এটা তো বাংলাদেশের পুরুষদের হজম হবে না। বাংলাদেশের যে বেশিরভাগ ধ্বজভঙ্গ এরা, তো এদের এই সমস্ত নাদিয়া, জিনিস সহ্য হয় না তো। হুম, আমি একটু বলি, আপনি যেটা বলছেন দেখেন ওনার কিন্তু ওই উল্টা কথাও আছে। ধর্মগ্রন্থগুলি তৈরি হইয়াছে পুরুষের মনোরঞ্জনের জন্য, এই কথাও কিন্তু বেগম রোকেয়ার আছে। এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে যে বেগম রোকেয়া নিয়ে কথা বলার সময় আমাদের মনে হয় একটু কনটেক্সটটা, মানে সময়টা একটু মাথায় রাখা দরকার। দেখেন উনি বড় লোকের বউ ছিল, ওনার ফ্যামিলি খুব হাইফাই একটা ফ্যামিলি ছিল। ওনার বাপের ফ্যামিলি বড় লোক ছিল, বিয়ে হয়েছিল বড় জমিদার লোকের ছিল, সাথে। জমিদার হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, জমিদার ছিল। ওনার ভাইরা সব উচ্চ শিক্ষিত ছিল। তো উনি তো ভাই বেগমের মতো বাস করতে পারতেন, থাকতে পারতেন। ওনার কি ঠেকা ছিল বাড়ি বাড়ি যায়া মানে কন্যা সংগ্রহ করি, বালিকা সংগ্রহ করিয়া তারপরে মেয়েদের স্কুল চালানো। তো আসলে রোকেয়াকে ওই যে যেটা আমি শুরুতে বলছি আপনার সাথে কিন্তু দেখেন মিলে যাচ্ছে, আমিও সেই একই কথা বলবো। পর্দা প্রথা নিয়ে আপনি যেটা বললেন যে শৈলবাসে আমরা যখন যাইবো তখন বোরখা পরিতে আমাদের আপত্তি নাই, এটা তো। আবার দেখেন এই রোকেয়ারই গল্প আছে যে সে চোখের সামনে দেখছে ট্রেনে উঠতে গেছে এক মহিলা, হ্যাঁ, তার হাজবেন্ডের সাথে। তার সেই মহিলা এত বেশি কাপড় চোপড় জড়ানো যে সে কোনো মতে উঠতে পারে না, কোথাও একটা পেঁচায় গেছে। পেঁচায় গিয়ে সে ট্রেনের চাকার নিচে পইড়া চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। এই গল্পটা কি আপনারা পড়ছেন? বেগম রোকেয়ার কিন্তু এরকম একটা গল্প আছে পর্দা প্রথা নিয়ে। গল্প না, মানে এটা তার চাক্ষুষ দেখা জিনিস যে স্টেশনে এই কাহিনী ঘটতেছে। মানে এত বেশি কাপড় চোপড় সে পরা, কোথাও একটা উঠতে যায় পেঁচাইছে, কিন্তু কোনো মতেই তো সে বোরকা খুলবে না, মানে খোলা যাবে না, মানে আপনার আভরণ তো খোলা যাবে না, পর্দা তো সরানো যাবে না। এবং সে মরে গেল সবার সামনে, স্টেশনে শত শত লোকের সামনে সে চাকার নিচে পড়ে মরে গেল। এই লেখাও কিন্তু আবার রোকেয়ার আছে। ফলে সেটা তো আছে। রোকেয়াকে নিয়ে হ্যাঁ, মানে আপনি যেটা বলছেন কথাটা, যে ওন করি আবার ডিজনও করি, দুইটাই। কিন্তু আমি আসলে রোকেয়াকে খুবই ওন করি, কারণ ওন করি হচ্ছে ওই জায়গা থেকে আমি তাকে নিয়ে কথা বলার সময় বা ভাবার সময় আমি সব সময় বা সময়টা মাথায় মাথায় রাখি যে উনি এই সময়ের মানুষ তো ডেফিনেটলি না। ডেফিনেটলি হ্যাঁ, ডেফিনেটলি এবং ডেফিনেটলি দেখেন না, এই আমার মহিলার এই কোটটাও আছে, দেখেন এই যে আপনি বলছেন দেখে আপনাকে আমি ইয়ে করাই দিই, যে তারপর মহাত্মা মোহাম্মদ আইন প্রস্তুত করিলেন যে রমণী সর্বদাই নরের অধীন থাকিবে, বিবাহের পূর্বে পিতা কিংবা ভ্রাতার অধীনা, বিবাহের পরে স্বামীর অধীনা, স্বামীর অভাবে পুত্রের অধীনা থাকিবে, আর মূর্খ নারী নত মস্তকে ওই বিধান মানিয়া লইল। এটাও রোকেয়ারই আলাপ। তো একদম। এবং সেটাই সেটাই এবং আর এই নাদিয়া, মহিলার জানেন নাদিয়া আপনি তো উর্মি, হ্যাঁ, আমি বলি কি বেগম রোকেয়াকে নিয়ে মানে তো অনেক গবেষণাও আছে। ধরেন 100 বছর আগে যেই কোটটি এখন নাদিয়া পড়লো, এইটা বলার সাহস, মানে কত বড় সাহস থাকলে একজন নারী এই কথাটি বলতে পারে, আমাদেরকে সেটা ভাবতে হবে। এই বেগম রোকেয়াকে কি না গালি দিয়েছে, কি না গালি এটা তো দিয়েছে আমি বেগম রোকেয়া। পজিটিভ, পুতুল আপা, আমি তো এটা পজিটিভ ভাবে দেখি, আমিও আমি কিন্তু নারীবাদীদের নাদিয়া আপা তো লড়াই প্রথমেই বললো যে লড়াই বেগম রোকেয়া হচ্ছে আমাদের জন্য মানে মানে বেগম ওই রোকেয়া সমস্ত মানুষের এখনো জন্য একটা থ্রেট। প্রাসঙ্গিক, আমি বলতে চাচ্ছি বেগম রোকেয়া এখনো ভেরি মাচ প্রাসঙ্গিক। তাকে তিনি 100 বছর আগে দেখে ওনার কথা যে বাতিল হয়ে গেছে ব্যাপারটা তা না, যেই কথাগুলি না, এখনো প্রযোজ্য সেই কথাগুলি উনি 100 বছর আগে বলে গেছে, তার মানে অবস্থা খুব বেশি বদলায় নাই, ওখানেই আছে আর কি।
আচ্ছা, বাংলাদেশের এটা অবস্থা আমি বলবো যে বাংলাদেশ আরো পিছনে গেছে, অবস্থা এক জায়গায় আছে না, বাংলাদেশ পিছনে যাচ্ছে এবং না, বাংলাদেশে আমি আসলে যে আমি আমি নাদিয়া যেটা বলতে চাচ্ছিলাম যে নীলাও যদি একটু বলেন, পুতুলাপাও বলেন বা নাদিয়াও বলেন, যে আমি আসলে বলছি। ইন্ট্রিমের সময় মানে গত 17 মাসে বা 18 মাসে নারীদের যেই মানে এটা একটা ভয়াবহ বিভৎসতম ঘটনা আর কি। মানে আমরা যেখানে ছিলাম অনেক শ্রম দিয়ে অনেক কষ্ট করে একটা জায়গায় আসা, আমি এই গল্পটা নাদিয়াকে অনেকবার নিজে নিজে বলছি। আজকে কি নাদিয়া সময় দিলে বলবো 1 মিনিটের গল্প? আমি কি বলবো? নাদিয়া জানে হ্যাঁ, গল্পটা, আপনার আপনারা বলেন যদি বলেন। শুনতে চান। সেটা হচ্ছে যে সবার সবাই সবাই জানো, আমার, বলেন। হ্যাঁ মানে খুব তেমন খুব যে ইন্টারেস্টিং গল্প, মজার গল্প সেটা না। মানে আমার এক আমি বাড়িতে গেছি, দেশের বাড়িতে। তো ওইখানে আমার আব্বু আমাকে বারবার বলতেছে যে এখানকার যে টিওনো স্যার তোমার সঙ্গে দেখা করতে চায়। টিওনো স্যার তোমার হলের ছোট বোন ছিল, হলের জুনিয়র ছিল। সে আমাকে প্রায়ই ফোন করে যে আঙ্কেল উর্মি আপু আসলে আমাকে একটু খবর দিন। তো টিওনো স্যারকে আমি তো আর বুঝি না। তো আমি বাড়িতে যখন গেছি আমি বলছি আব্বু ঠিক আছে, তোমার টিওনো স্যারকে তুমি ডাকতে পারো। তো টিওনো স্যার যখন আমাদের বাসায় আসলো, টিওনো স্যারকে আমি ফোনে বুঝি নাই, ফোনে বলতে উর্মি আপু আমি অমুক এই সেই, কিন্তু আমি বুঝতে পারি নাই। কাল্লা উর্মি আপু তুমি আমাকে ভুলে গেছো এসে। তো টিওনো স্যার যখন আসলো আমি দেখলাম যে আমার হলে আছে না, অনেক সময় আমাদের ছোট বোন টোন থাকে, আমাদের হয়তো খেয়ালও থাকে না, ওরা হয়তো আমাদেরকে ফলো করতো বা দেখে আমাদেরকে আপু আপু করতো, আমরা হয়তো সবাইকে মনে রাখা, কারণ আমরা এত ধরনের এনগেজমেন্ট ছিল আমাদের। হ্যাঁ, আমরা ফিল্ম সোসাইটি করতাম, আবৃত্তি গ্রুপে যাইতাম, পলিটিক্স করতাম, আমাদের তো কাজের অন্ত ছিল না। তো ওই মেয়েটা যখন আসলো তখন আমি দেখলাম যে হ্যাঁ আমি চিনছি, ছোটখাটো একটা মেয়ে। সে প্রেগন্যান্ট, মেয়েটা একদিন পরে ছুটিতে চলে যাবে। তো তার সাথে বিশাল একটা গাড়ি, গাড়ির সাথে পুলিশ টুলিশ দেয়া, কারণ সে তো ওই থানা শহরটার সে হচ্ছে হেড। হ্যাঁ, তো আমি দেখলাম যে এই দেখেন রাষ্ট্র করুক যেই করুক এই ক্ষমতায়ন গুলো, মানে এই যে একটা সাধারণ একটা মেয়ে অনুল্লেখ, মানে আমি ঠিক উল্লেখযোগ্য মনে নাই, আমার মনে নাই তার কথা। এই মেয়েটা একটা এরকম একটা আমার কেন যেন এই ঘটনাটা আমার কাছে খুব সিগনিফিকেন্ট লাগে। এই মেয়েগুলা যে পরিমাণ, এগুলোর কথা বাদ দেন, এই যে ধরেন হাজার হাজার মেয়ে যে আপনার আহ স্কুলের টিচার, হ্যাঁ মহিলা টিচার, প্রাথমিক স্কুলের টিচার, তারা পড়ায়ে মানে স্কুলের শিক্ষক হয়ে তারা যে স্যালারিটা পাচ্ছিলেন, স্যালারিটা নিয়ে যখন বাড়ি যাইতেন, হ্যাঁ টাইট করে শাড়ি পরে তারা যে পড়াতে যেতেন, কেউ হয়তো হিজাব করতেন কেউ করতেন না, তাদের যে সম্মানটা ছিল গ্রামে। এখন আপনি বলেন গত 17 মাসে আমি জানি না, আমার পক্ষে ফলো করা সম্ভব হয় নাই যে সেই মেয়েগুলার যখন আমরা বললাম যে নারী কোটা চাই না, আমাদের মেয়েরাই তো বললো এখানকার আহ মানে টি শার্ট পরা শহরের মেয়েরা ছোট চুলের, আমার এখনো চোখে ভাসে একটা মেয়ে বিবিসি কে ইন্টারভিউ দিছে যে না আমাদের নারী কোটার দরকার নেই। তো ওর হয়তো দরকার নাই, তার হয়তো দরকার নাই, কিন্তু গ্রামের ওই মেয়েটার দরকার ছিল। হ্যাঁ, এই যে মেয়ে, আমি জানি না সেই মেয়েগুলা, এগুলা এগুলা কিন্তু একটা মানুষের কনফিডেন্স বাড়ায় তো মানে অর্থনীতি, তাই না? তার ফিনান্সিয়াল অবস্থা তার মানে কনফিডেন্স বাড়ায়। তো এই যে আমরা হাজার হাজার মেয়েকে বসায় দিলাম, বা ধরেন আহ বিভিন্ন মেয়েরা কাজ করতে পারে নাই, নানান ধরনের কাজ ছিল সোসাইটিতে, সেই কাজগুলো করতে পারে নাই। এখন আসলে কোথায় আমরা যাচ্ছি? এখন তো যুদ্ধ লেগে গেছে, আমরা জানি না যে কত ধরনের কাজ করে আসলে মেয়েরা নিজের পায়ে দাঁড়াচ্ছিল। তাদের যে অবস্থাটা গত 17 মাসে হয়েছে, আমি মানে সরি টু সে যে আমার মনে আছে যে 8 তারিখে নতুন সরকার ক্ষমতা নিল, তখন পর্যন্ত আমি কিন্তু বুঝি নাই, আমার মনে হচ্ছিল যে না এটা একটা ঠিক আছে, একটা মানে ব্যালেন্সড একটা সরকার হবে, বা মানে মেয়েদেরকে এইভাবে পিছনে ঠেলবে, এইটা অন্তত আমি ভাবি নাই। আমি এটা ভাবছি যে হ্যাঁ পলিটিক্যালি অনেক ধরনের প্রতিহিংসা আসতে পারে, অনেক কিছু হইতে পারে, মেয়েদের দোষটা কি ছিল আমি জানি না, মেয়েদেরকে যে এইভাবে পেছন দিকে ঠেলে দেওয়া হবে, এইটা আমি আসলে মানে সিরিয়াসলি এটা বিয়ন্ড মাই ইমাজিনেশন যে এইরকম যে হইতে পারে এটা আমি চিন্তাও করি নাই। এটা যত সময় গেছে আমি দেখছি যে আরে এটা কি, এবং একটা সময় এমন হয়েছে, নাদিয়া জানে যেহেতু নাদিয়ার সাথে আমার বন্ধুত্ব, যে আমি আমার সেলফ এস্টিম লো হইতে হইতে আমি বাসার থেকে বের হইতে গাড়ি ছাড়া বেরোতে পারতাম না। আমার ভয় লাগতো যে মানে মানে কি মানে জানি তোমরা কোথায়। কি ভেবেছিলা, কি হবে, কি ভেবেছিলা বলো তো? দেখো আমি তো বললামই আপা যে আমার মনে হয়েছে যে পলিটিক্যালি বাংলাদেশের, আমি ভাই এই বিষয়ে খুব পরিষ্কার, আমি জানি যে বাংলাদেশের পলিটিক্স খুবই প্রতিহিংসা পরায়ণ পলিটিক্স। শুধু বাংলাদেশটাই, সাউথ এশিয়ার পলিটিক্সে এই ধরনের প্রতিহিংসা আছে। ফলে প্রতিহিংসাটা নানান কিছু হবে, রাজনৈতিক দলগুলাকে হয়তো কোণঠাসা করা হবে। আওয়ামী লীগ তো পালাই গেছে দেশ থেকে, তাই না? আওয়ামী লীগ তো দেশ ছাড়া, সো আওয়ামী লীগ তো ফ্যাসিস্ট, আওয়ামী লীগ বাদ দিলাম।
আওয়ামী লীগকে হয়তো আরো কোণঠাসা করা হবে, এটা নিয়ে আমার কোনো ই ছিল না। কিন্তু এখানে মেয়েদের দোষটা কি ছিল? মেয়েদেরকে এইভাবে আসলে, যেই মেয়েদেরকে তুমি জুলাই আন্দোলনের সামনে আইনা এমন ভাবে জুলাই আন্দোলন করলো, এরপরে ধরো আন্দোলনের পরে মেয়েরা অদৃশ্য হয়েছে, সেটা বাদ দাও, একটা সুপারিশ আচ্ছা, কমিটি অদৃশ্যটা করছেন। কেন আর হয়েছে উর্মি আপু? অদৃশ্য কি হয়েছে নাকি অদৃশ্য করা হয়েছে? যে একই তো মেয়েগুলো কথা, বন্দুকের একই তো মুখে দাঁড়ালো, যে মেয়েগুলো হুম। বৃষ্টিতে ভিজে লাঠি বাড়ি খেয়ে পুরুষদেরকে বাঁচাইলো, যে মেয়েগুলা এই আন্দোলনটা সম্পূর্ণ করলো, সেই মেয়েগুলো হারাইলো কেন, নাকি হারাই হারাইলো, ফেললো? এটা না তো না না, মানে জামাতের স্ট্র্যাটেজি। আমি এইটা তো, এটাকে জামাতের স্ট্র্যাটেজি ছাড়া অন্য কোনো কিছু ভাই মনে আমি করি না। আমি ভাসুরের নাম মুখে নিব না, কিন্তু আমি জানি, আমি বলতে চাই যে মেয়েদেরকে অদৃশ্য করা হয়েছে। হ্যাঁ, অদৃশ্য কেউ তো আর নিজে নিজে তো কেউ ইনভিজিবল হয়ে যায় না, তাই না? তাদেরকে ইনভিজিবল করা হয়েছে। এবং আহ, সব সব থেকে ইন্টারেস্টিং হলো, একটা সুপারিশ কমিটি করা হয়েছিল না? সেই সুপারিশ কমিটি, নারী সংস্কার কমিশন সুপারিশ কমিটি, সেই কমিশনের লোক মহিলাদের দেখেন, এতগুলা রিপোর্ট দিল, কোনো রিপোর্ট নিয়ে কারোর কোনো কথা নাই। হ্যাঁ, নারী সুপারিশ কমিটি হওয়ার সঙ্গে সঙ্গে সেইটার হেড, আরে ভাই, হেড তো ইন্টারিম গভর্নমেন্টই বানাইছে, এটা তো বিএনপি বা আওয়ামী লীগ এসে বানায় দেয় নাই, তাই না? বা- সেই কমিটির হেড কে, শিরিন আপাকে যেইভাবে গালাগালি করা হইলো, অথচ দেখেন, আচ্ছা, এবং গালাগালি করা হলো এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে যে শিরিন আপাই গল্পটা আমাকে বলছিল যে আমি যেদিন জুলাই সনদ দেয়া হইলো পার্লামেন্টের সামনে বিশাল প্রোগ্রাম করে, সেই দিন মঞ্চটা দেখে আমি বুঝে গেছিলাম যে এটা আরেকটা বেড়াতান্ত্রিক রাষ্ট্র হয়ে গেছে। আমি আরো আগে বুঝছি, কারণ সংস্কার কমিশন যখন মিটিং এ বসতো, তখন তারপরে যে ছবিগুলো আসতো, সেই ছবিগুলোতে আমরা কোনো মেয়ে দেখতাম না, কোনো নারী দেখতাম না, খুবই টোকেন। আমাদের একটা টোকেন লুৎফা ছিল, হ্যাঁ, লুৎফা ম্যাডাম ছিল টোকেন। এছাড়া আমরা দুই একটা টোকেন ছাড়া আমরা কোনো নারীকে আমরা সংস্কার কমিশনে দেখি নাই, কোথাও দেখি নাই। কিন্তু সংস্কার কমিশনের প্রধান যিনি, তিনি আমাকে ইন্টারভিউতে অন রেকর্ড, পুতুলাপা, আমি জানি না আমার কাছে সেই রেকর্ড এখন আমি পাবো কিনা, এগুলো আসলে আলাদা করে রেকর্ড রেখে দেওয়া উচিত ছিল। উনি বলতেছেন যে আমি ওই দিন যখন দেখলাম যে কোনো নারী নাই ওই ইসে, একজন নারীকে জন্য ছিল আর কি, অত বড় একটা মঞ্চ, বিশাল মঞ্চ তো, তাই না? সেখানে কোনো নারী নাই, তখনই বোঝা গেছে যে এটা যে একটা মানে কমপ্লিট একটা বেড়াতান্ত্রিক রাষ্ট্র। আমার কথা হচ্ছে কি জানো, কখনো কখনো তোমার দেখানোর জন্য হলেও মেয়েদেরকে সামনে রাখতে হয়, কারণ তোমার লেভেল প্লেইং ফিল্ড নাই তো। এই যে বলে না যে হ্যাঁ, এর আগের সরকারগুলো তো চেহারা দেখানোর জন্য মেয়েদেরকে সামনে রাখতো, ভাই তুই চেহারাই দেখা না। হ্যাঁ, তুই, কারণ তোর তো লেভেল প্লেইং ফিল্ড নাই, তাহলে তোর মেয়েদেরকে একটু তোর যেটাকে আমরা পজিটিভ ডিসক্রিমিনেশন বলি, হ্যাঁ, এগুলা এনজিও ট্রাম, আমি সরি এই সমস্ত বলতে চাই না, কিন্তু পজিটিভ ডিসক্রিমিনেশন হলেও তো দরকার, কারণ নাই তো মেয়ে সেইখানে। এখন কি অবস্থা তুমি দেখো, আজকের দিনে এসে 2026 সালে 3%, 4%-এর নিচে হচ্ছে সংসদে নারীর অবস্থান। এইটা কি কোনো আসলে, তবে আমি এই নারী দিবসে সেই সব নারীদের একটু আসলে, আমি আজকেও শামা ওবায়দের একটা প্রোগ্রাম ছিল প্রেস ক্লাবে, তুই পুতুলপা, আমার খুব ভালো লাগছে জানো। মানে আমি দেখলাম যে যারা আসলে জিতে আসছে, তারা এমনি এমনি জিতে আসে নাই, তারা কারোর দয়ায় জিতে আসে নাই, নমিনেশন যেভাবেই পাক। হ্যাঁ, ওই যে আমাদের আরেক নেত্রী নীলুফার মনি আজকে আমার প্রোগ্রামে বলে গেছে যে পুরুষ কোটায় পাইছে। হ্যাঁ, বাপে মারা গেছে অথবা হাজবেন্ড গুম হয়েছে, এই কারণে পাইছে, ওকে ফাইন, যে কারণেই পাক। কিন্তু কিন্তু তারা খুবই বোল্ড। আমি দেখলাম যে আমি যেভাবে কথা বলি আমার কথা শুনবে না কেউ, কিন্তু শামাবাদ দ্বারা যখন কথা বললো সবাই চুপ হয়ে শুনতেছে, অর্থাৎ এদের এদের সেই হ্যারংটা আছে। আমি মানে একেবারে তো আসলে আমি তো মরে যেতে পারবো না, তো আমার সেইটুকু আশা তো রাখতে হবে। আমি এইটুকু আশা আসলে রাখি যে এরা, এই রুমিন ফারহান বলেন, রুমিন ফারহান তো কপাল থেকে টিপ খোলে নাই। হ্যাঁ, টিপ খোলে নাই, পায়ের মধ্যে সে আলতা লাগায়, দিলশানা আলতা সে সরায় পারভীন নাই, তো মাথার মধ্যে হিজাব লাগায় নাই। আমি ইজাব এটাতে লাগায় মানে নাই। হ্যাঁ, কস্টিউম হ্যাঁ, চেঞ্জ করে ফেলছে, আশ্চর্য, যে মেয়েগুলা জিন্স পায়ের টি মধ্যে, শার্ট পরে ঘুরতো তারা আজকে কস্টিউম দিলশানা চেঞ্জ পারভীন করে দেখলাম, ফেলছে দিলশানা মনোনয়নের পারভীন জন্য। দেখলাম ইয়ে করতেছে যে ওনাকে দাওয়াত দেয়া হয় নাই, যে প্রথম আলো উস্কাইছে, উনি প্রথম আলো ভাঙার বিরুদ্ধে, ভাঙা বিষয়ে উনি আর উনি উস্কাইছে, ছায়াতে উনি দাওয়াত আসলে চান, উনি উনি ছায়াতে ওখানে দাওয়াত চান, দাওয়াত চান, উনি দাওয়াত চান, মানে দাওয়াত চান। ওনার
এই জামাত জামাত যে মানুষকে, এই যে মেয়েদেরকে ট্যাম্পনের মতো ব্যবহার করে, একদমই লিটারালি ট্যাম্পনের মতো ব্যবহার করে, ব্যবহার করলাম ফালাই দিলাম টাইপের, এটা জামাত যারা করে, যেই নারীরা, তারাও এই জিনিসটা আমার ধারণা জানে না। তাদেরকে যতখানি দরকার ততখানি হচ্ছে মানুষের জায়গায় যে এখন দরকার হচ্ছে আমার মানুষের বাসায় বাসায় তাদেরকে ভোট চাইতে পাঠানোর দরকার, তখন আমি পাঠাইলাম, যতখানি দরকার ততখানি না তারা ব্যবহার করবে। তারপর এটা তো তাদের, ধরেন এটা তো ধর্মভিত্তিক রাজনীতির একটা মজার জায়গা। এ কারণে যে ইসলাম, ধরেন লোকজন আমার জিজ্ঞেস করে এই সমস্ত জিনিসপত্র, আমি ইসলাম দেখতে পারি না তো এই কারণে। ইসলাম শুধু না, মানে প্রাতিষ্ঠানিক ধর্ম এবং বিশেষত বাংলাদেশে ইসলাম একদম ফকিন্নিদের, একদম মানে জাত ফকিন্নিদের ধর্ম এটা, আর কোনো না কিছু না একদম কিন্তু না না নাদিয়া, একটা সেকেন্ড জাস্ট আপনি আমি একটু ইন্টারভেন করি। সেটা হচ্ছে যে তারা জানে না, আমার মনে হয় কথাটা ঠিক না। আহ এটা তো আসলে এখন মানে ওয়াশ তো, তাই না? এখানে এখানে তো একটা এক ধরনের ওয়াশ করা আছে, ফলে তারা এটাকে আসলে মেনে নেয়। ওই যে আমরা বলি না হিজাব চয়েস, এটা আসলে তারা চয়েস হিসেবেই এটা নিচ্ছে। তারা জানে যে আমাদের কাজ হচ্ছে এটুকুই। আপনি খেয়াল করেন না যে নির্বাচন কমিশনে গ্লোরিফাই করার কি আছে? আমার আপত্তিটা ওই জায়গাটাতে। আমি কারো কে পোশাক নিয়ে আমার কথা বলার আমি হেট টু টক অ্যাবাউট দ্যাট, কিন্তু আমি এখন হিজাব নিয়ে কথা বলি। কারণ হিজাবকে তুমি কেন গ্লোরিফাই করছো? ওয়াই? যখন কেউ গ্লোরিফাই করার চেষ্টা করে, আমার মনে হয় ওই জায়গাটাতে তাকে প্রতিরোধ গড়ে তোলাটা এখন এই সময় অত্যন্ত অত্যন্ত জরুরি হয়ে আচ্ছা, উঠেছে। একটা ব্রড লাইনে একটা কথা বলতে চাই। সে তো আমাকে করে না। যখন না 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 আমি পুতুলাপা মাঝখান থেকে আমি বলি, এই যে শাপলা চত্বরে যখন ঘটনা ঘটলো তখন আমিও কান্নাকাটি করছি, মাদ্রাসার ছোট ছোট বাচ্চা ছেলেদের। আজকে যদি বাঙালি মুসলমানকে যে পন্দানো হয়, যদি পন্দানো হয়, আমি বলবো যে ঠিক আছে, কারণ তারা সেই জিনিসটা ডিজার্ভ করে। গত 17 মাসে দেখেন, আমি জুলাইয়ে একদম সরাসরি নীলার মতো রাস্তায় ছিলাম না, কিন্তু আপনারা দুইজন কোন অবস্থান আমি জানি না, আমারটা আমি বলছি, আমি একদম সরাসরি জুলাই অভ্যুত্থানের পক্ষে ছিলাম। কিন্তু এই শুয়োরের বাচ্চারা গত 17 মাসে যে কাহিনী আমাকে দেখাইছে, যা করছে তারা, মজলুমের রাজনীতি, খুব বালের মজলুম এরা, এক একজন প্রত্যেকে মজলুমের উপরে যায় তারা নির্যাতন চালাইছে। বাংলাদেশে মাজার ভাইঙ্গা যত মেয়ে ছিল সব মেয়েদের উপর যত রকম নির্যাতন চালানো সম্ভব, মৌখিক নির্যাতন, সাইবার বুলিং থেকে শুরু করে যা যা হয়েছে, এখানে আমি জামাতকে কোনোদিন, আজকে যদি জামাত পোঙ্গামারা খায়, আমি বলবো আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমাদের পোঙ্গামারা খাওয়ার জন্যই তোমাদের জন্ম দিচ্ছে, আল্লাহ খুব ভালো কাজ করছে, আল্লাহ উত্তম বিচারকারী। আচ্ছা, আমি একটা জিনিস আমি যেহেতু দুজন আমাদের মিডিয়া ব্যক্তিত্ব আছে, আমার কথা হচ্ছে এই যে যারা হচ্ছে গণমাধ্যমে কাজ করে, তারা দেখা যায় আমরা যে নারীটাকে মৈত্রীযাত্রা করলাম মানিক মিয়া এভিনিউতে, তখন আমরা যে প্লে কার্ডের মধ্যে যে কথাগুলো লিখছি সেই কথাগুলোকে ফোকাস না করে আমরা যে ধরনের শাড়ি চুড়ি পরেছি সেখানে ক্যামেরা লেন্স ধরা হয়েছে। এইভাবে করে গণমাধ্যম যে তাদের যে নীতিটা সেটাকে যে মিসইউজ করতেছে, এখানে গণমাধ্যমের একটা বড় কন্ট্রিবিউশন আছে। এই যে হিজাব পরা, ওই নারীটি হিজাব পরে গেল মিছিলে, ওই আমি নারীটি শাড়ি পরে গেল। মাঝখান থেকে বলতেছি, গণমাধ্যমের দোষ না এটা। গণমাধ্যম তো আর আসমান থেকে পড়ে না, তাই না? গণমাধ্যম তোমার দেশের মানুষ নিয়েই তৈরি, দেশের মানুষ হচ্ছে শুয়োরের বাচ্চা। পার্ট তো অফ না, সোসাইটি। আমি বলছি দোষের কথা বলছি না, আমি বলছি তাদের কন্ট্রিবিউশনটা কি। তারা চাইলেই না কিন্তু আমাদেরকে পজিটিভ ভাবে না না ধরতে না না পারে। হ্যাঁ, না না প্লিজ। নীলা চাইলেই পারে না, কারণ হচ্ছে আমি ওকে, নাদিয়া শুনি যেটা বললো, বন্দ্যোপাধ্যায় শুনি। আচ্ছা, আমার না একটা প্রতিবন্ধী ফ্রেন্ড ব্যাপারটা ও হচ্ছে ইয়ে করেছে, উইশ করেছে হ্যাপি ইন্টারন্যাশনাল উইমেন্স ডে। থ্যাংক ইউ সো মাচ। অনেক ওকে একটু ধন্যবাদ। উইশ করে আ- দাও। আমরা নারী মজলাই বললা নারী দিবসের শুভেচ্ছা। নীলা, না, নারীটা থেকে গণমাধ্যম গণমাধ্যম কেন পারে না, আমি এটা একটু বলে তারপরে ছেড়ে দিচ্ছি। সেটা হচ্ছে Sure. গণমাধ্যম তো আকাশ থেকে পড়ে না নীলা, এটা দে আর পার্ট অফ সোসাইটি, তাই না? তো গণমাধ্যম, দেখেন আমরা এটা আবারও পুতুলাপার সাথে আসলে পুতুলাপা অনেক কিছু রিলেট করতে পারবে। আগে আমরা যখন সেন্ট্রাল লাইব্রেরির সামনে পুতুলাপা ক্যামেরাটা ধরতাম জিবি নেওয়ার জন্য, হ্যাঁ, তখন নানান ধরনের চিত্র পাইতাম, কেউ হিজাব পরছে, কেউ পরে নাই। আহ আমার চোখের সামনে গত 10 বছরে আমি দেখলাম চিত্রটা পুরা চেঞ্জ হয়ে গেল। মানে হিজাব ছাড়া তুমি আর কোনো মেয়ে পাবা না বাংলাদেশে। তো এখন কি আমি একজন রিপোর্টার হিসেবে আমি বলবো যে কেন এই মেয়েরা এটা মানে পড়তেছে? এটা আমি বলার কি? আমি তো ভাই এটা জিবি মানে জেনারেল ভিউ, আমি যখন জেনারেল ভিউ দেখাচ্ছি সেখানে দেখতেছি সব হচ্ছে এরকম পড়া। তো সেটা আমার তো এখানে কিছু করার নাই। তোমার সোসাইটি যদি এইভাবে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় চলে আসে, তাহলে গণমাধ্যম কর্মী হিসেবে তো এখানে করার আছে, অবশ্যই অ্যাক্টিভিস্টদের করার আছে,
সমাজ বিজ্ঞানীদের কেন এই ঘটনা ঘটতেছে। এবং সব থেকে বড় কথা কি, কে কি পোশাক পরলো সেটা কোনো প্রবলেমেটিক না, পরলে পড়ুক না, সমস্যা কি। কিন্তু আচ্ছা, কথা হচ্ছে আমি কেন এটা পরলাম, আমি কেন, আমার কেন স্লিভ নাই, তুমি এটা নিয়ে সারাক্ষণ কথা বলবা। এবং এটা নিয়ে তো আমরা বলতেছো না যে নীলা জিজ্ঞাসা করতেছেন না যে বছরের পর বছর তো এটা নিয়ে আমি আর নাদিয়া লেখালেখি করছি। আমার এই প্রশ্নগুলো শুনলে না আমার খুব ক্লান্ত লাগে। আমার মনে হয় যে এত বছর ধরে যে আমরা লেখালেখি করতেছি, গত অন্তত 10-15 বছর ধরে, হ্যাঁ, একই বিষয় তো আমরা লিখতেছি। ভাই আপনি পড়েন, আপনার যে পোশাক ইচ্ছা আপনি পড়েন, কিন্তু আপনি আমাকে জাজ করেন না। আপনি আপনারটা পড়েন, আমি তো আপনাকে জাজ করতে চাইতেছি না। কিন্তু আমার কেন স্লিভ নাই, হ্যাঁ, আমি কেন মানে পোশাক একটা আমার পছন্দ মতো পরার স্বাধীনতা আমার নাই, সে আপনারটা আপনার স্বাধীনতা কিন্তু আমারটা আমার স্বাধীনতা না, এইটুকু আমি বলতে পারতেছি না। তো মানে এখানে তো কাজ তো আসলে অ্যাক্টিভিস্টদের ও নারী অধিকার কর্মীদের, রাজনীতিবিদদের। এখানে আসলে গণমাধ্যম কি ভূমিকা রাখবে বলেন? গণমাধ্যম তো যা ঘটে তাই বলবে। এখানে গণমাধ্যমের অবশ্যই একটা ভূমিকা আছে। হ্যাঁ, গণমাধ্যমকে 2 দিন পরে কি হবে সেটা ভাবতে হয়, ঠিক আছে? মানে আমরা বলি না যে যারা একটু ফিউচার চিন্তা করতে পারে, দৃশ্যটা কল্পনা করতে পারে, তাদের দায়িত্বটা ওইখানে। একটা হচ্ছে কি আমার সমাজ এখন কোথায় আছে, মানুষ কি চায় আমি সেটা দিচ্ছি। আর একটা হচ্ছে আমি কি দিতে চাই। ওকে, দুইটার মধ্যে কম্বিনেশন করে মিডিয়ার পলিসিগুলো তৈরি হয়। এখন যে অভিযোগটা যে কোন মেয়েদেরকে তুমি দেখাচ্ছ, এখন আমি যখন দেখব যে আমার সোসাইটিটা এরকম একটা জায়গায় শিফট করছে, তখন আমি একটা গণমাধ্যমের মানুষ ধরেই নেওয়া হয় একটা সমাজের সচেতন অংশ। অন্তত আমি যদি ওই রিপোর্টটি করি কথার কথা, তখন আমার কিন্তু নিজের কতগুলো পলিসি থাকে যে আমি আসলে কি রিফ্লেক্ট করতে চাই, সমাজের কোন অংশটাকে আমি রিফ্লেক্ট করতে চাই। আমি সেই এটার মাঝখান থেকে আমার ইয়ের একটা পুতুলাপার মাঝখান থেকে আমি বলতেছি, উর্মি জানে ঘটনাটা। আমাদের একজন বন্ধু আছে বর্ণালী সাহা। বর্ণালী হচ্ছে এই আপনার ইনকিলাব আজাদি এগুলি নিয়ে ডেইলি স্টারের একটা রিপোর্টিং হলো। তো সেই ইয়েতে বর্ণালীর সাথে আমার পার্সোনালি কথা হচ্ছে, ও আমাকে আসলে অনুমতি দেয় নাই, ওর অনুমতি ছাড়াই আমি ওর নাম ব্যবহার করছি এবং গল্পটা বলছি। তো ও বলল এক কথা, ওদের ও এবং লুনা রইসি আমাদের আরেক বন্ধু, ওদের একটা ইন্টারভিউ হলো যে ইনকিলাব এবং আজাদি শব্দগুলি যে আমরা এখন ব্যবহার করছি এটাকে আমরা ওন করি কিনা, বাংলা ভাষা ইত্যাদি ইত্যাদি। বর্ণালী সাহা একজন কথা সাহিত্যিক, সৈয়দ ওয়ালিউল্লাহ পাওয়া একজন কথা সাহিত্যিক, এবং এই মুহূর্তে বাংলাদেশে যে কয়জন কথা সাহিত্যিক আছে তাদের মধ্যে অন্যতম প্রধান একজন সে সাহিত্যিক। কি করলো, ডেইলি স্টারের মতো পত্রিকা সেই কথার এখান থেকে একটু, এখান থেকে একটু, এখান থেকে একটু নিয়ে ছেড়ে দিল, এবং এটা কমপ্লিটলি রেজ বেইটের একটা জায়গা হলো। তো ফলত কি হলো, বর্ণালী সাহা ওখানে কমেন্ট দেখে 2000 কমেন্ট হচ্ছে মাগি ছাগি ইত্যাদি ইত্যাদি। তো বর্ণালী তো এগুলির সাথে পরিচিত না। সে ডেফিনেটলি, আপনি একটা মানে হিউম্যান ইমোশনের জায়গা থেকে জিনিসটা চিন্তা করেন। আমরা পরিচিত, আমি 10 বছর ধরে মাগি গালি শুনে আসছি, আমার কিছু যায় আসে না। হ্যাঁ, এই গালি না খাইলেই আমার মনে হয় যে কোনো একটা সমস্যা হয়েছে, আমার মনে হয় আমি মুসলমানদেরকে খুব তেল দিয়ে লিখে ফেলতেছি, আমার এটা বন্ধ করতে হবে। বাংলা মুসলমানকে তো আমি তেল দিয়ে লেখা লিখতে পারবো না। আমি মনে হয় প্যালেস্টাইন নিয়ে, আমি তো প্যালেস্টাইনের পক্ষে, তো প্যালেস্টাইন নিয়ে 3টা ভালো ভালো কথা যখন মানে আমার অবস্থান আমি জানাই, তখন জানানোর সাথে সাথে দেখি বাঙ্গু মুসলমান আমাকে খুব নাদিয়াপু চদাইতেছে। তখন আমি বুঝি সমস্যা আছে, আমার তো আবার মাগি গালি খাওয়ার জন্য আরেকটা উল্টা পোস্ট দিতে হবে। কিন্তু বর্ণালী এই জিনিসের সাথে পরিচিত না। ও হয়তো খুবই আহত হয়েছে, আহত হয়ে আমাকে বলতেছে যে দেখ আমি এখন কি করব, এই হচ্ছে ঘটনা। তো আমি এই মানে জিনিসগুলিকে দেখি যে এটা তো এই যে দেখেন, তুমি নীলাই আজকে একটা দিচ্ছ, স্টেটমেন্ট দিচ্ছ, সেই স্টেটমেন্টের বিকৃত রূপ, একটা কাট পিস, একটা রেজ বেইটের আলাপ মানব জমিনে কালকে চলে আসবে, কালের কণ্ঠে কালকে চলে আসবে, ইভেন প্রথম আলোতে কালকে চলে আসবে। এই জিনিসের তো কোনো প্রতিবাদ নাই, কেউ এগুলি নিয়ে কোনো কথা বলতেছে না। মেয়েরা কয়েকজন ছাড়া, যে আমাদেরকে যে সাইবার বুলিং করা হচ্ছে কন্টিনিউয়াসলি, এবং এখানে জামাতের বট দিয়ে যে ফেসবুক ভরে গেছে। বাংলাদেশে তো এখন একটা নির্বাচিত সরকার আছে, ফেসবুকের সাথে তাদের এটা নিয়ে বসতে হবে যে কিভাবে এই জিনিস ডিল করা যায়। নারী বিদ্বেষ আপনি কন্টিনিউয়াসলি প্রমোট করে যাচ্ছেন, এটা তো কন্টেজিয়াস একটা বিষয়, সংক্রামক একটা রোগ। আপনি ফেসবুক তো আমাদের ধরেন এখন বাংলাদেশের আমার ধারণা কত পার্সেন্ট লোক ইউজ করে আমি জানি না, তবে একটা বড় অংশ ব্যবহার করে। তো সেটার প্রভাব আপনার সমাজের উপর পড়বে না? ফেসবুকের উপর ভিত্তি করে লোকজন এখন আপনার কন্টেন্ট ক্রিয়েট করতেছে না?
তো এখন ধরেন গণমাধ্যমকে আলাদা করে আমি দোষ দিতে রাজি না। গণমাধ্যম আমি মনে করি যে গাছ থেকে আপেল দূরে যায় পড়ে না, 3 মাইল দূরে যায় পড়ে না, গাছের তলেই পড়ে। তো গাছ হচ্ছে শুয়োরের বাচ্চা, গাছের তলে যে আপেল পড়বে সেই শুয়োরের বাচ্চা আপেলই না, প্রোডাকশন আর দেবে। আর পুতুলাপার প্রশ্নের আরেকটা উত্তর আমি দিই। পুতুলাপা যেটা বললো যে গণমাধ্যমকে ভাবতে হয়, দূরদর্শী হতে হয় যে পরে কি হবে। পুতুলাপা, এটা তো খুবই আইডিয়ালিস্টিক কথা, কারণ এখন যে ক্লিক বেসড জার্নালিজমের যুগ, হ্যাঁ, টাকা সবাই তো চেনে। আমি জানি যে আমার এই মানে যে একটা মেয়েকে গালি দিয়ে বা একটা মেয়ের চরিত্র হনন করে লিখলে বা চরিত্র হনন করে কিছু একটা দিলে সেটা হচ্ছে লোকে বেশি পড়বে, লোকে বেশি গ্রহণ করবে। তো গণমাধ্যম তো টাকা চাবে, কারণ ওটা ক্লিক বেশি পড়বে। তো তোমার গণমাধ্যমে যে আবারও সে একই কথা, গণমাধ্যমের মালিকরা কি তোমার আকাশ থেকে পড়ছে? তারা এত না, সচেতন হবে? এখন তো তোমার পুরা গণমাধ্যম, শোনো সোসাইটির আপু, গণমাধ্যম তো গড়ে হয়ে গেছে। গণমাধ্যম তো শুধুমাত্র ধরো, দেখো, আমি বলি, টাকা তো কত ভাবেই ইনকাম করা যায়, কিন্তু তুমি আহ, তোমার দায়িত্বহীন ভাবে গণমাধ্যম টাকা ইনকাম করবে, আহ, এটা তো কখনোই গণমাধ্যমের চরিত্র হইতেই পারে না, তাই না? আচ্ছা, হ্যাঁ, গণমাধ্যমের মধ্যে কিন্তু আবার এটা অনেকগুলি তো আপনি প্রকারভেদ আইডিয়ালিস্টিক, আছে। আপনি তো এরকমই কিছু আদর্শবাদী আলাপ দিলেন পুতুলাপা। হ্যাঁ, হ্যাঁ, হইতেই পারে না, কিন্তু এই জন্য বাংলাদেশের আমার মনে হয় কি আমি অনেক ব্যাকডেটেড। আমি যখন তোমাদের কথাগুলি আচ্ছা, শুনি শোনো আমি আমার বলি, কিছু খুব ইউটিউবার backdated আছে, লাগে, শোনো, হ্যাঁ। নট অনলি গণমাধ্যম, মোবাইল হাতে নিয়ে কিছু ইউটিউবাররা আছে যারা হচ্ছে মানে শুধুমাত্র ভিউ ব্যবসার কারণে বিভিন্ন নারীদের যে অঙ্গ প্রত্যঙ্গ গুলো দেখাইলে ভিউ পাবে, সেগুলো হচ্ছে তারা তুলে এবং দিচ্ছে। এগুলির ব্যাপারে আইনি ভাবে কি করা যাইতে পারে? মানে এগুলি কি আমি বলি, এটা ওদের নীলা কি যখন এই সবার কি কথাটা লাইসেন্স বললো, আছে? বাংলাদেশে একটা একটা আমেরিকান অ্যাম্বাসাডার ছিল, কি বিউটিনিস জানো, উর্মি। হুম, তো উনি ব্রিটেনিস, হ্যাঁ। ইলেকশন কমিশনে গেছেন সিইসির সঙ্গে বৈঠক করতে। তো ক্যামেরাম্যান, উনি স্কার্ট পরা ছিলেন, তো ক্যামেরাম্যান নিচ থেকে ক্যামেরাটা ধরেছে, হ্যাঁ। ওই ক্যামেরাম্যানের চাকরি চলে গিয়েছিল। পুতুলাপা, আবারও বলি, সোসাইটি সেখানে নাই। পুতুলাপা, এটা তোমাকে বুঝতে হবে, সেখানে আচ্ছা, সোসাইটি সেখানে এটা নাই। এটা এটা গেল আমি না গণমাধ্যম। রিলেট তারপরে করতে আসো পারি না, এই যে বাংলাদেশের সাথে আমি আমরা যদি রিলেট করতে পারি না। আচ্ছা, হুম, আমরা যদি সোসাইটি, কথা, আইনের কথা বলছেন তো? ইউটিউবারদের জন্য কি আইন আছে? ইউটিউবারদের জন্য কোনো আইন তো আসলে নাই এখন। আপনি বলবেন ফ্রি, আহ মানে এইটা মুক্ত। এখন তৈরি করার কথা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে। এই যে এবার ইউনাইটেড নেশনস এর যে আলাপটা ছিল, হ্যাঁ, জাস্টিস, রাইটস এন্ড অ্যাকশনস, এটার মধ্যে এটাও আছে যে ধরেন এখন ডিপ ফেক আসছে, তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এইটা দিয়ে নারী নির্যাতনের একটা নতুন ডাইনামিক্স তৈরি হয়েছে। আপনি পোর্নোগ্রাফি তো আগেই ছিল, চাইল্ড ট্রাফিকিং, পোর্নোগ্রাফি আগেই, এখন আবার নতুন করে হচ্ছে এই যে এখানে একজন কমেন্টে লিখছিলেন যে এআই দিয়ে হিন্দু মেয়েদের বিভিন্ন রকম, শুধু হিন্দু না সব মেয়েদের, টেইলর সুইফট থেকে এটা শুরু হয়েছে, যে ধরেন আপনি যে কোনো মানুষের ছবি ব্যবহার করে ডিপ ফেক দিয়ে পর্নোগ্রাফি তৈরি করতে পারেন। এখন এগুলি নীতিমালা খুব দ্রুত, যেটা খালেদা জিয়ার একটা বড় ভুল ছিল বলে আমি মনে করি, যে আপনার যখন ইন্টারনেট কেবলের, সাবমেরিন কেবলের কথা যখন বলা হচ্ছিল, এই একই ভুল, টেকনোলজি রিলেটেড ভুল আমার মনে হয় তারেক রহমান যদি না করে তাহলে এটা ভালো, এবং দ্রুত এই আইনগুলি, অনলাইনে যে বুলিং হচ্ছে, অনলাইনে যে অপরাধগুলি তৈরি হচ্ছে প্রতিদিন, এবং অপরাধের নতুন নতুন মাত্রা, ফৌজদারি অপরাধের মধ্যে এখন পড়ে যাচ্ছে, সাইবার আইনকে আপনি ফৌজদারি অপরাধের ভিতরে ফেলতে ফেলতে পারবেন। এগুলি নিয়ে নতুন রেগুলেশন খুব দ্রুত শুরু করা উচিত, এবং বট আচ্ছা, রেগুলেশন। নাদিয়া আপু একটু আগে এখন বলতেছিলা যে একটা একটা মেয়ে যদি চুরির মামলাও করতে যায়, সেই ক্ষেত্রে দেখা যায় যে অনেক হয়রানির শিকার হয়। তোমাকে একটু জানিয়ে রাখি, সেটা হচ্ছে আমার অভিজ্ঞতা থেকে বলছি, মানে আমি যেহেতু অনেকগুলি কেস হ্যান্ডেল করেছি বাংলাদেশে, তো সেই জায়গা থেকে বলছি যে যদি একটা মেয়ে চুরির মামলাও করতে চায়, যে আমার বাসায় চুরি হয়েছে, আমি মামলা করতে চাই বা জিডি করতে চাই, সেক্ষেত্রে পুলিশ তাকে বলে যে তো আপনার সঙ্গে আপনার হাজবেন্ড, বড় ভাই কাউকে নিয়ে আসেন। তাহলে মেয়েটা কিন্তু সাধারণ একটা চুরির মামলাও করতে গেলে তার একটা পুরুষ সঙ্গীর প্রয়োজন পড়ছে। সেই ক্ষেত্রে ধর্ষণ বা আরো বড় ধরনের যে মামলাগুলো আছে, সেগুলি করার ক্ষেত্রে কি কি ধরনের বাধার সম্মুখীন হয় এটা তোমরা সবাই জানো। তো এই জিনিসটাকে সহজ কিভাবে করা যায়? আমরা যদি অধিকারের কথা বলি বা জাস্টিসের কথা বলি বা রাইটস এর কথা বলি, তাহলে আমরা যাতে সহজেই যে একটা মামলা করতে পারি এবং রাইটসটা পেতে পারি, সেই ব্যাপারে আসলে সমাজের করণীয়টা কি?
সমাজ বা আইনি এই ভাবে যে করণীয়টা কি? এর আগের অনুষ্ঠানে আমি এই কথাটা বলছিলাম, আমি জায়গাটা দেখি হোলিস্টিক জায়গা থেকে। এটা একটা কমপ্লিট সোসাইটিকে, বাংলাদেশের সমাজ এবং বিশেষত বাঙালি মুসলমানের সমাজ একদম নষ্ট হয়ে গেছে, একদম কমপ্লিটলি নষ্ট হয়ে গেছে। এদের কোনো নৈতিকতা নাই, কিচ্ছু নাই। বাঙালি মুসলমানের যে ধরেন 5 জন যদি ভালো মুসলমান পাওয়া যায়, আমার লাইফে আমি প্রচুর ভালো মুসলমান দেখেছি, এবং তারা কেউ বাঙালি মুসলমান না, আনফরচুনেটলি। তারা সবাই এই ইদার মধ্যপ্রাচ্যের মুসলমান, অথবা সিরিয়ান মুসলমান, লেবানিজ মুসলমান, কাতারি মুসলমান। কোনো একটা বাঙালি মুসলমান ভালো না, অন্তত আমার দেখা। আমি যেই আমার মানুষ কম দেখা না। আমার মনে হয় কমপ্লিট সোসাইটিকে একটা সামাজিক পরিবর্তনের ভেতর দিয়ে যেতে হবে, এবং একই সাথে অর্থনৈতিক বিষয় আছে, আপনার বিচার ব্যবস্থা চেঞ্জ করতে হবে, আইনকে খুব কার্যকর করতে হবে। আইন শুধু বানায় রাখছেন, আমাদের এখানে 3-4টা আইন আছে, ঠিক আছে, সেই আইন দিয়ে কে কি বাল ফেলে আমি জানি না। কারণ ধরেন আপনি একটা থানাতে যাচ্ছেন, এই যে এই জায়গাটাই আলাপ, আপনি একটা সাধারণ চুরির মামলা নিয়ে যাচ্ছেন, সেখানে যে আপনি জাস্টিস ডিনাইড হচ্ছেন, এবং সেটা ইউনাইটেড নেশনস এর রিপোর্ট অনুযায়ী, আমি এর আগেও যেটা বললাম, যে 64% পুরুষরা যতখানি সুবিধা পায়, তার 36% কম মেয়েরা পাচ্ছে। এখন আপনি যখন সোসাইটির অর্ধেক অংশ আপনি, এবং আপনি যখন জাস্টিস ডিনাইড হচ্ছেন, তখন গণতন্ত্র কাজ করবে না, আপনার কোনো রাষ্ট্র কাজ এবং করবে না। আমার দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ, আমার দেশের বিচার ব্যবস্থা ধ্বজভঙ্গ, আমার দেশের আইন কাজ করে না, আমার দেশের পুলিশের, আর্মির কোনো জায়গায় কোনো চেইন অফ কমান্ড কাজ করতেছে না। কাকে যে আপনি এই সমস্ত কথাবার্তা বলবেন? সুতরাং আপনার এই চালায় রাখতে হবে। অ্যাক্টিভিস্টদের কাজ কি? এর আগে আওয়ামী লীগ আমলে একদম প্রথম আওয়ামী লীগ বুদ্ধিজীবীদের সবচেয়ে বড় গালি দেই, এদের মতো ধনচোষা, বুদ্ধিহীন, মেরুদণ্ডহীন প্রাণী পৃথিবীতে আর একটাও নাই। আওয়ামী লীগ আমলে যদি বুদ্ধিজীবীরা ভালো থাকতো, যদি লাইনে থাকতো, আওয়ামী লীগকে মাইরের উপর রাখতো, গণতন্ত্রে মাইরের উপর রাখতে হবে, এটা একদম 100%। আপনি তাকে পছন্দ করেন, আপনি আওয়ামী লীগের ডাই হার্ড ফ্যান হন, আপনি বঙ্গবন্ধু বলতে বলতে অজ্ঞান হয়ে পড়ে যান, আপনি 7ই মার্চের ভাষণ 4 দিক থেকে 40 দিকে মাইক লাগায় চালান, কোথাও কোনো সমস্যা নাই। কিন্তু আপনাকে গণতান্ত্রিক রাষ্ট্রকে, সরকারকে অ্যাকাউন্টেবল রাখতে হবে বাধ্যতামূলক ভাবে। আওয়ামী লীগ সেই কাজে ব্যর্থ হয়েছিল। আমি আশা করি যে এই ঘটনা আর ঘটবে না। আমরা আমাদের যে বর্তমান সরকার আছে, আওয়ামী লীগ আসুক না আসুক, এরপরে আসবে ডেফিনেটলি, না আসার আমি কোনো একটা কারণ নাই। কমেন্টের উত্তর দিতে চাই। একজন অনেকেই একই কথা লিখছে যে আমরা আমি নাকি একটু ধর্ম বলে যাই, শিক্ষা দিতে এসেছি। তোমাদের এত আমরা ইন্টারেস্টিং আলোচনাটা ছেড়ে যেতে ইচ্ছা করছে না, কিন্তু আমার একটা জরুরি মিটিং আছে, আমি একটু যাই। ওর তো অনেক ভালো লাগলো, নীলা ইসরাফিল, নাদিয়া ইসলাম এবং ইসরাত জাহান উর্মি তিনজনই আমার থ্যাংক ইউ সো মাচ। অনেক ধন্যবাদ। তুমি তো আমাকে কিছু বললাই না, না বলেই চলে তুমি যাচ্ছ। তুমি না হচ্ছে একটা কবিতা পড়ার কথা, আমার সাথে না তোমার কালকে তাই কথা হলো। আচ্ছা, আমি আরে এটা কবিতাটা বেশি বড় না, আচ্ছা আমি বলে যাচ্ছি। হ্যাঁ, আমার হ্যাঁ। ওকে ওকে, যাই না, ফোকাস করো। মনে করবো তসলিমা নাসরিনের এই কবিতাটা আমার অত্যন্ত প্রিয়। এটা আমি যখন ছোট ছিলাম তখন আমার এই কবিতাটা আমাকে অনেক অনুপ্রাণিত করতো। হ্যাঁ, ও মেয়ে শোনো, আমি শিওর তোমরা সবাই কবিতাটা জানো। তোমাকে বলেছে আস্তে, বলেছে ধীরে, বলেছে কথা না, বলেছে চুপ, বলেছে বসে থাকো, বলেছে মাথা নোয়াও, বলেছে কাঁদো। তুমি কি করবে জানো? তুমি তুমি এখন উঠে দাঁড়াবে, পিঠটা টান টান করে, মাথাটা উঁচু করে দাঁড়াবে। তুমি কথা বলবে, তুমি অনর্গল বলবে, যা ইচ্ছে তাই বলবে, জোরে বলবে, চিৎকার করে বলবে, এমন চিৎকার করবে যেন ওরা দু হাতে ওদের কান চেপে রাখে। ওরা তোমাকে দেখে বলবে ছি ছি ছি, বেহায়া বেশরম, শুনে তুমি হাসবে। ওরা তোমাকে বলবে তোর চরিত্রের ঠিক নেই, শুনে তুমি আরো জোরে হাসবে। বলবে তুই নষ্ট, ভ্রষ্ট, তুমি আরো জোরে হাসবে। তোমার হাসি শুনে ওরা চেঁচিয়ে বলবে তুই একটা বেশ্যা। তুমি কোমরে দুহাত রেখে পা ফাঁক করে দাঁড়িয়ে বলবে হ্যাঁ আমি বেশ্যা। ওদের পিলে চমকে উঠবে, ওরা বিস্ফারিত চোখে তোমাকে দেখবে, ওরা পলকহীন তোমাকে দেখবে। তুমি আরো কিছু বলো কিনা শোনার জন্য কান পেতে থাকবে। ওদের মধ্যে যারা পুরুষ, তাদের বুক দুরু দুরু কাঁপবে, আর ওদের মধ্যে যারা নারী, তারা তোমার মতো বেশ্যা হওয়ার স্বপ্ন দেখবে। অনেক ধন্যবাদ। তসলিমার এই কবিতাটা আমার খুব প্রিয়। থ্যাংক ইউ। ভালো হয়েছে। থ্যাংক ইউ। আমি যদি আরেকটু থাকতে পারতাম তাহলে থাকতাম, আমার যেতে ইচ্ছা করছিল না, বাট যেতে হচ্ছে আর কি।
অনেক প্লিজ ধন্যবাদ কেন সবাইকে আপনার নারী এত কিসের দিবসের আজকে নারী কোলাকুলি। দিবসের দিনে আপনার এত কিসের কাজ? না নারী কিন্তু দিবস নাদিয়া আজকে নাদিয়া 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 আমি একটু বলি, হ্যাঁ। এত কিসের কাজের থেকে বড় কথা কি, আমার মনে হয় যে শো যদি 1 ঘন্টার বেশি হয় তাহলে সেই শো আসলে মানে নিজেরা নিজেই দেখতে হয়, হ্যাঁ। তো আমরাও মনে হয় খুব বেশি আর লম্বা না করি, হ্যাঁ। আমরা আমি জন্য এই না সবাই আমরা লম্বা করবো না। এটা কার জন্য আমরা অনুষ্ঠান করি, আজ এরা কথাবার্তা আছে, ঠিক আছে সুলতান আপা, খোদাফেজ। মানে নিজেরা নিজেরা শুনি আর হ্যাঁ কি, হ্যাঁ। না আমার মনে হয় যে আমিও খুব হ্যাঁ, বেশিক্ষণ আর থাকবো আমার না। কিছু আলাপ আছে ভাই, খেলবো না। প্লিজ বলেন বলেন বলেন। সেটা না হচ্ছে আপনার এই যে জুলাই গণঅভ্যুত্থানে আমার একটা বিরাট কন্ট্রিবিউশন ছিল। আমি 4 তারিখে ছাত্রলীগের রডের বাড়ি খাইছি। আমার সাথে অনেকগুলি নারীরা, আমি তাদেরকে টেনে হিচড়ে অনেক কিছু বলে তাদেরকে রাজপথে নিয়ে আসছি। সেই সমস্ত নারীরা হারিয়ে গেছে, তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কেন পাওয়া যাচ্ছে না? ইন্টারিম গভর্নমেন্ট কোনো কিছু তাদের জন্য, তাদের সম্মানের জন্য, তাদেরকে ধরে রাখার জন্য কিচ্ছু করে নাই। নতুন সরকার আসছে, নতুন সরকারও কিছু করছে না। আমাদের একজন বন্ধু, আমার ছোট বোন, সে হচ্ছে 7ই মার্চের ভাষণ বাজাইছে বুঝা তারে ধরে নিয়ে গেছে। এটা আমার জন্য একটা ভীষণ বিব্রতকর একটা সিচুয়েশন। তারপরে হচ্ছে এই যে আদালত প্রাঙ্গণে নারীরা হেনস্থার শিকার হয়, জাস্টিসরা হচ্ছে বায়াসড হয়ে হচ্ছে জাজমেন্ট দেয়, যেখানে জাস্টিসরা বায়াসড হওয়ার কোনো কারণই নাই। সেই ক্ষেত্রে শুধুমাত্র নারী অধিকার নিয়ে যারা কাজ করে, যারা হচ্ছে এনজিও, যারা হচ্ছে আমাদের মতো 2-4 জন সচেতন নারী, বেশ্যা খেয়ে আমরা মানে বেশ্যাগালি খেয়ে আমরা নিজেদেরকে মানে বড়সড় করেছি, এই সমস্ত নারীরা ছাড়াও আর কি বাংলাদেশের রাষ্ট্রের যারা বিভিন্ন পোস্ট হোল্ড করে, তাদেরকে কিচ্ছু করার নাই? তাদের উদ্দেশ্যে আমরা কি সারাদিন শুধু এই প্রতিবাদ, এই টক শো ছাড়া আমরা কি আর কিছু করতে পারি না? আমাদের প্রাপ্য অধিকার আমরা ঘরে বসে কেমনে পাইতে পারি সেই বিষয়ে কিছু বলো। আমরা ঘরে ঘরে নাই তো, বসে আমরা ঘরে ঘরে বসে নাই তো, কেমনে? আমরা ঘরে হুম। নাই। প্রথম জিনিস হচ্ছে আমরা কেউই ঘরে নাই, ঠিক আছে? আমরা সবাই আমাদের কাজ করতেছি এবং রাষ্ট্র মাত্রই পুরুষতান্ত্রিক, এটা মাথায় রাখতে হবে। তুমি আমি যে ঘরে কোনো নাই, কিন্তু অসংখ্য নারী ঘরে আছে যারা হচ্ছে ধুকে ধুকে মরতেছে। আজকে একটা ভিডিও দেখলাম, জামাই ইচ্ছা মতো পিটাইতেছে এবং সেই মেয়েটা তারই আবার সংসার করবে। তুমি দেখো যে এই যে নারীরা ফিজিক্যাল অ্যাসল্টের শিকার হচ্ছে, সেক্সুয়ালি হচ্ছে, তারপর ডিজিটাল তো হচ্ছে, মানে যে এই যে এত ধরনের নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছে, তারপর ওই পুরুষের কাছে যাইতে হচ্ছে। এই যে সমাজ ব্যবস্থা, এটা 100 বছর আগেও যা ছিল এখনো তাই আছে, এটা পরিবর্তন হচ্ছে না কেন? আমরা শিক্ষিত হচ্ছি, আমরা অর্থনৈতিকভাবে আগাচ্ছি, আমরা অনেক স্মার্ট হচ্ছি, কিন্তু সেই স্মার্টনেসটা আমাদের নৈতিকতার জায়গায় কোথায় হারায় যাচ্ছে কেন? আমি মনে নৈতিকতার করি জায়গা আমি না মনে করি এখানে। আমি আমি একটু যদি আমাকে একটু যদি সুযোগ দেন, এটা তো আহ, এখানে তো আমরা এই এই কথাগুলো তো অনেকবারই বলা হয়েছে, আমাদের সাপোর্ট সিস্টেম নাই তো। হ্যাঁ, একটা মেয়ের যখন হাজবেন্ডের মার খায়, তার যদি এমনও হয় যে তার অর্থনৈতিক যথেষ্ট পরিমাণ মানে কি বলে, সে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী, তারপরেও সে এই শহরে নিরাপদে থাকতে পারবে, এই জায়গাটা নাই ইউরোপে বা পশ্চিমে। মেয়েরা কেন পারে ভদ্রভাবে বেরোয় যায়, বা ধরেন কোনো একটা ইনসিডেন্টে বেরোয় গেল, সে জানে যে রাষ্ট্র তার দায়িত্ব, তার বাচ্চার দায়িত্ব রাষ্ট্র নিবে, বাচ্চাদের কোথায় রাখবে, ক্লাসে রাখবে না কই রাখবে, তার স্কুলে সকালবেলা নামায় দিলে সন্ধ্যার সময় তুললে কোনো অসুবিধা নাই, বাচ্চা ঠিকঠাক মানুষ হইতেছে, হ্যাঁ। একলা মা সিঙ্গেল, দেখেন বাংলাদেশে সিঙ্গেল ফাদার বলতে কোনো কথা শুনি না, বা ওয়ার্কিং মম খালি শুনি, ওয়ার্কিং ফাদার বলে কিছু নাই, হ্যাঁ। সব খালি ওয়ার্কিং মম। তো সেই বাচ্চা সে কোথায় রাখবে সেই জায়গাটা আমি করি না। এটা নিয়ে নাদিয়ার সাথে আমার অনেকদিন কথা হয়েছে যে মাঝে মাঝে আমার এটাও মনে হয় যে আমরা কি কোনো উস্কানি দিচ্ছি মেয়েদেরকে, তাদের জন্য ঠিকঠাক মতো জায়গা তৈরি না করে আমরা আমাদের মতো জীবন তাদেরকে কি যাপন করতে বলতেছি? এটা কি আসলে আমরা কোনো একটা আবার মানে বেঠিক কথার মধ্যে চলে যাচ্ছি কিনা? এটা কিন্তু আমি আর নাদিয়া প্রায়ই আলাপ করি যে আমরা তো কারোর জুতা পায়ে হাঁটি না। একটা মেয়ে কেন তার সংসার ছেড়ে বেরোয় না, কেন মার খেয়েও থাকতে চায়, সেটা তো আসলে আমরা জানি না। আমরা কে কার জুতা পায়ে হাঁটি আমরা তো জানি না যে সে কেন থাকতে চায়, কার সেধে মার্কিন সেধে থাকতে অপমান। চায়, তার কারণ হচ্ছে আমরা নারীরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী না পা। এখন নো নো নারীদেরকে না না নীলা, অর্থনৈতিকভাবে কিভাবে আমি স্বাবলম্বী আপনাকে আপনার আপনার বোঝাপড়া এখানে একটু আমি বলি আপনাকে। আমি তো বললামই, ধরেন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী, আমি আমার একটা ছোট বোনের উদাহরণ দেই, সে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী, তার কোনো সমস্যা নাই, কিন্তু সে 2টা বাচ্চা কোথায় রেখে কাজে যাবে এই ঢাকা শহরে, তার সেই জায়গাটা নাই। অর্থনৈতিকভাবে সেটার জন্য স্বাবলম্বী আপনি বলেন, সেটার জন্য কি আপনি করা বলেন। যেতে পারে? হ্যাঁ, এটাও একটা গুড না পয়েন্ট। এটার জন্য কি করা না, যেতে পারে আপা? গুড পয়েন্টটা এটাই পয়েন্ট কি, এটার জন্য রাষ্ট্র করবে। রাষ্ট্র, এই যে আমি বললাম যে পশ্চিমে কেন মেয়েরা পারে, কারণ তাদের রাষ্ট্র তাদেরকে সেই সাপোর্ট সিস্টেমটা গড়ে রাখছে, সেখানে একটা নারী নাগরিক নাগরিক হিসেবে সে ট্রিট হয়। ফলে সে তার বাচ্চা সকালবেলা স্কুলে দিয়ে চলে যায়,
সন্ধ্যাবেলা বাচ্চা নিয়ে যায়, বাচ্চা ঠিকঠাক খাইতেছে, পুষ্টি পাইতেছে, তার সোশ্যালাইজেশন হচ্ছে, কোথাও কোনো সমস্যা নাই, তার কালচারাল যে শিক্ষা সেটা হইতেছে। বাংলাদেশে একটা মেয়ে বাচ্চা কোথায় রেখে অফিসে যাবে সেই জায়গাটা নাই বলে অনেকে মানে ঢাকা শহরে সেই জায়গাটা নাই বলে অনেককে স্বামীর সংসার করতে হয়, স্বামীর সাথে সমঝোতায় যাইতে হয়, তাই না? এখন আপনি বলতেছেন তাহলে কি করতে পারে, কি এখানে তো রাষ্ট্রকে করতে হবে কাজটা, রাষ্ট্রকেই দায়িত্বটা নিতে হবে। তাহলে রাষ্ট্রকে করাবে কে? এই যে আমি আপনি আমরা কথা বলতেছি, হয়তো এভাবেই যদি কারোর কানে যায়, সমস্যাটা হচ্ছে যে কানে ঢোকে না। এবং আসলে কোনো রাষ্ট্রের কানেই রিহানা কখনো আপা ঢোকে না, কালকে কানে বলতেছিল ঢোকাইতে যে হয়। ইচ্ছা নাই, মানে তারা যে প্রতিকারটা করবে সেই প্রতিকার করার রাষ্ট্রের ইচ্ছাটাই নাই। হ্যাঁ, রাষ্ট্রের ইচ্ছাটা আছে কিনা, মানে রাষ্ট্রের ধরেন ইচ্ছা না, রাষ্ট্রের ইচ্ছার চাইতে বড় কথা হচ্ছে রাষ্ট্র তো আসলে মানে ধরেন আধুনিক গণতান্ত্রিক একটা রাষ্ট্র তো টাকার উপরে চলে। তো এখন ধরেন যেই জায়গায় আমার টাকা কম খরচ করতে হবে সেই জায়গায় আমি টাকা কম খরচ করব। এখন ধরেন আমার সামরিক বাহিনীতে আমার টাকা বেশি দিতে হবে, সেখানে আমার লাভ আছে, একদম চোখের সামনে আমি দেখতে পাচ্ছি লাভটা। হ্যাঁ, অথবা হচ্ছে আমার এই মুহূর্তে আমার কি এটারে বলে স্বাস্থ্য খাতে টাকা দিতে হবে। মেয়েদেরকে আলাদাভাবে আমার এই মুহূর্তে নজর না দিলেও চলে। এখন বিষয়টা এরকম, গণতান্ত্রিক রাষ্ট্রের ক্ষেত্রে আমার এটা মনে হয়, এই যে যেই বাচ্চা কান্দে না সেই বাচ্চাটা তো মাও দুধ দেয় না। আপনার নিজের অধিকারের জায়গাটা ধরেন, আমরা নারীবাদী যারা আছি, এই যে ধরেন বেগম রোকেয়াকে ইজিলি ফালাই দেয়া যায়, কিন্তু এই বেগম রোকেয়া না থাকলে ধরেন আজকে যে কটা পোলাপাইন খাড়ায় রইছে বা যে কটা মাইয়া রাস্তার মধ্যে যাইতাছে, বোরখা পইরাই যাক নেকাব পইরাই যাক, তারা বাইর হইতে পারতো না, আপনি ভোট দিতে পারতেন না, আপনি ইয়ে করতে পারতেন না, আপনি সম্পত্তির অধিকারী হইতে পারতেন না, কিছুই হইতে পারতেন না। তো এখন ধরেন আমাদের পিছনের যেই জায়গাগুলি আমরা পার করে আসছি, ফার্স্ট ওয়েভ থেকে শুরু করে এখন ফিফথ ওয়েভ নারীবাদ চলছে পৃথিবীতে, এই প্রত্যেকটা কাজই হচ্ছে নারীবাদীদের আদায় করতে হয়েছে। ধরেন এরকম প্রচুর কথা শুনবেন আপনি যে নারী দিবস পালন করে কি হবে, এটা তো পশ্চিমা প্রোপাগান্ডা, হেনরে তেনরে, ঠিক আছে? তো আমার যদি এটা পশ্চিমের প্রোপাগান্ডা হয়, আমি সেদিন সাদ রহমানের সাথে এটা নিয়ে কথা বলতেছিলাম, যদি এটা পশ্চিমের প্রোপাগান্ডা হয় আমি পশ্চিমের প্রোপাগান্ডা চালু করতে রাজি আছি, আমি ইসলামী প্রোপাগান্ডা দিয়ে কোনোভাবে আমি ওদিকে যাব না। আমার যদি দুই শয়তানের মধ্যে একটাকে বেছে নিতে হয় আমি পশ্চিম বেছে নিব, কারণ অন্তত চোখের সামনে এই ঘটনাগুলি, এই যে মারামারির ঘটনা যা বলতেছেন, এটা অন্তত এই সরাসরি রাষ্ট্র, একটা গণতান্ত্রিক রাষ্ট্র বা পশ্চিম এই জিনিসটাকে লেজিটিমাইজ করবে না। এই জিনিসকে লেজিটিমাইজ করবে কে? ইসলাম বলবে, ধর্মগুলি বলবে। আমি ইসলামকে বারবার কেন আনতেছি, কারণ হচ্ছে বাকি যে ধর্মগুলি আছে সেগুলি ভদ্র হয়ে গেছে। আপনি আব্রাহামিক যে তিনটা ধর্ম, সেমেটিক তিনটা ধর্ম, এই তিনটা ধর্মের বাকি লোকজনকে দেখেন, খ্রিস্টানদের দেখেন ভদ্রভাবে কথা বলে, আপনি ইহুদিদের দেখেন ভদ্রভাবে কথা বলে, একমাত্র মুসলমানরা হচ্ছে, বিশেষত বাঙ্গু মুসলমানরা, এদের কথাবার্তা আপনি সহ্য করতে পারবেন না। এরা বলবে এই যে ধরেন জামাইয়ের হাতে মাইর খাইছে ভালো কাজ করছে, তোদের মতো বেশ্যা না, বেহেশতে চলে জামাইয়ের যাবে, হাতে মাইর খাইছে ওই জায়গাগুলো বেহেশতে বেহেশতে চলে চলে যাবে। যাবে, বেহেশতে চলে যাবে, যে জায়গা মাইর খাইছে সেই জায়গা বেহেশতে চলে যাবে। তো এই ধরনের কথাবার্তা মারামারি লেজিটিমাইজ করা। তো এখন ওই যে লাল শাড়িতে যাবা, সাদা শাড়িতে ফিরে আসবা, এই কথোপকথন গুলো আছে আমাদের সমাজে। এখন যেটা হচ্ছে যে আমার মনে হয় আপনারা দুজন বাইরে থাকেন, মানে বাংলাদেশের পরিস্থিতি আসলে কোথায় এসে দাঁড়াইছে সেটা তো আমরা মানে একদম প্রতিটা মুহূর্তে বুঝতে পারি। তো এখানে থেকে আসলে কানে যে রাষ্ট্রের কানে ঢোকানোর যেই প্রক্রিয়াটা, সেইটা আমরা কিভাবে করতে পারি সেটা নিয়ে আলোচনা করা যেতে পারে, যে আমরা আমাদের সমস্ত কিছু ঠিক আমাদের রেখে। আমাদের পূর্বসূরীরা, উর্মি, আমাদের পূর্বসূরীরা সেই কাজ করে আসছে, মায়ের খাইছে এবং তারপর নিজেদের অধিকার আদায় করছে, আমরা একই কাজ করব। এই সমস্ত ওইসব খানকিমাগি গালি আমাদের হচ্ছে, এটা এই মুহূর্তের আমার এটাকে কি বলে, ব্যাজ অফ অনার। কারণ বেশ্যা গালি এখন যাদেরকে দেয়া হয় তার সেই মেয়েরা রাস্তায় সঠিক আছে। যেই মেয়ে বেশ্যা গালি খায় নাই বাংলাদেশের সমাজে তাদের সমস্যা আছে, তাদের সমস্যা আছে। যেই হ্যাঁ, আর মেয়ে, আমি বলবো খায় নাই, ব্যাজ অফ অনার। খায় নাই কে? আরে ভাই, নারী বিষয়ক সুপারিশ কমিটির প্রধান যে সে খাইতেছে গালি, আর আমরা কোন ছাড়? ঠিক আছে, হ্যাঁ, এখানে উপদেষ্টা যারা ছিল তারা খাইতেছে গালি। উপদেশটা ঠিক কে আছে, গালি আপনি খায় নাই? বলবেন মৃত্যু পথযাত্রী খালেদা জিয়া, বেগম খালেদা জিয়াও গালি খেয়ে গেছে, এখনো গালি খাচ্ছে। খায় নাই কে? কে হ্যাঁ, এখনো গালি খাচ্ছে খাচ্ছে তো। না? বেগম গালি রোকেয়া খাচ্ছে না কত কিন্তু। বছর আগে মারা গেছে, সে 1932 সালে মারা গেছে, সে না, এখন সেটাই পর্যন্ত গালি এখন খাচ্ছে। এখন
গালি তো আসলে গালি নিয়ে কোনো কথা নাই, গালি তো আসলে আর আমরা মজার গালি বিষয় না হচ্ছে থাকলে আমরা বেগম রোকেয়ারে আবার আওয়ামী লীগ বানায় ফেলে। ঠিক আছে, এখন প্রগতিশীল যদি 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 আওয়ামী লীগ হয়, দেখেন মুসলিম লীগের জন্ম হয়েছে হচ্ছে 1906 সালে, আর সুলতানাস ড্রিম লেখা হয়েছে 1905 সালে। ঠিক আছে, সেইখানে হইলো গিয়া বেগম এখন রোকেয়া এখন আওয়ামী লীগ। আমার কাছে মনে হয় যে গালি হচ্ছে, গালি না হলে এখন আমরা ইররেলিভেন্ট হয়ে গেলাম। হ্যাঁ, সো হ্যাঁ, গালি, একদম। গালি চলুক, গালি নিয়ে কোনো অসুবিধা নাই, গালি তো দিবেই, গালি দিতে থাক, হ্যাঁ সেটা সমস্যা না, কিন্তু আলোচনার আমার যেটা মনে হয় যে আমাদের মূল আলোচনাটা নারী দিবসে হওয়া উচিত। মানে আমি যেটা ফিল করি সবসময়, যে আমরা এই দেশে থেকে এই দেশের শাসকদের কানে আমাদের কথা, আমরা খুব খারাপ একটা সময়ে আছি, এখন একটু পেছন দিকে চলে গেছি অনেকখানি। তো সেখানে দাঁড়ায় আমাদের আসলে অ্যাকশন প্ল্যানটা কি হবে? হ্যাঁ, হুম। রাইট জাস্টিস অ্যাকশন, অ্যাকশন প্ল্যানটা আসলে কি হওয়া দরকার, আমরা কিভাবে এবং এগুলা তো আর কোনো গোপন মিটিং এর কিছু নাই, তাই না? আমরা আমাদের কথা বলতে চাই, এবং যতটা সম্ভব একেবারে কানের মধ্যে সীসা ঢেলে, রাষ্ট্র একটা যদি আমরা মনে করি যে রাষ্ট্র একটা মানুষ, তাহলে তার কানের মধ্যে সীসা ঢেলে আমাদেরকে আসলে বলতে হবে। হ্যাঁ, এবারই হবে আমাদেরকে নানান কিছু মানে কি বলে মাইর খাইতে হবে, সেইটার জন্য প্রস্তুতি নিয়েই আসলে আহ সেই প্রস্তুতি নিয়েই আসলে নামতে হবে মাঠে, এইটুকু আমি মনে করি যে আহ আমাদের সন্তানদের থেকে শুরু করে সবাইকেই সেই জায়গায় প্রস্তুতি রাখা, যে দেখো এইটা এটা ঘটবে আমার সাথে। সো আমরা আমাদের যেহেতু আমরা একটা যুদ্ধাবস্থায় আছি, ফলে আমাদেরকে আসলে এগুলো এগুলো বলতে হবে, এইভাবে এইভাবে বলতে হবে। বলা থামানো যাবে না, এইটুকু। এখন হয়তো আজকে আমি বললাম, আরেকদিন আরেকজন বলবে, বলা থামানো যাবে না। এবং অ্যাকশন প্ল্যান গুলো কি কি হতে পারে, কতখানি কৌশলী আমরা কি কৌশলী হব, নাকি আমরা স্ট্রেইট কাট বলবো, কি করব, সেই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। আমাদের রুটি রুজি ঠিক রেখে আমরা কতখানি কথা বলতে পারি, কিভাবে বলতে পারি, নিজেদের সেফটি সিকিউরিটি রেখে কতখানি কথা বলতে পারি, সেই সব বিষয় নিয়ে আমার মনে হয় যে এই মুহূর্তে আমি ফিল করি, আমি এখানে বসে, যে সেইটা আসলে আমি এখন জরুরি যারা হয়ে দাঁড়াচ্ছে। যারা এইটা কৌশলী হওয়ার প্রসঙ্গ বললেন, তো বাংলাদেশে যারা থেকে এই কাজগুলি করছেন তাদেরকে ডেফিনেটলি কৌশলী হতে হয়, এবং সেটা আমি সাপোর্ট করব। কিন্তু যারা অন্তত বাংলাদেশে নাই, বা ধরেন একদম সরাসরি যেখানে আমার রুটি রুজির প্রশ্ন যেখানে নাই, সেখানে কৌশলী হওয়ার কিছু নাই। আমি ধরেন এই যে অনেকেই আমাকে বলেন ইসলাম বিদ্বেষ ছড়ান, আমি একদম প্রকাশ্যেই বলি ছড়াই। এই এই ইসলাম নিয়ে আমার প্রেমের কোনো কারণ নাই। আমাকে কেউ যদি বলেন ইসলাম বিদ্বেষী, একদম প্রকাশ্যে ইসলাম বিদ্বেষী, আমি প্রকাশ্যে মুসলমান বিদ্বেষী, যেটাকে বলার যেভাবে সেভাবেই আমি বলবো। কারণ এই যে বোরখার সংস্কৃতিকে চাপায় দেওয়া, আরবের সংস্কৃতিকে, আমার দেশের সংস্কৃতিকে, একটা শাড়ি পরা মেয়েকে, একটা চুল খোলা মেয়েকে আমাদের নানি দাদিরা জীবনে কোনোদিন কোনো এই সমস্ত জিনিসপত্র দেখে নাই চোখ দিয়ে। সেই জিনিসে যখন চাপায় দেওয়ার সংস্কৃতি আসছে, ঠিক আছে, আমার এই চাপায় দেওয়ার সংস্কৃতি নিয়ে আলাদা করে কোনো সমস্যা নাই। আপনি জিন্স আরবের ইয়ে পড়তে পারলে, বোরখা পড়তে পারলে, আপনি জিন্সের প্যান্ট পরতেছেন আমেরিকার, কোথাও কোনো সমস্যা নাই এগুলি নিয়ে। কিন্তু সেটা যখন ন্যারেটিভ দ্বারা করায় যে ওই মেয়েটা ভালো, এই মেয়েটা খারাপ, এবং ওই ন্যারেটিভের মাধ্যমে শুধু ভালো খারাপের ন্যারেটিভ না, ওই মেয়েটাকে আপনি দমন করার চেষ্টা করছেন, তাকে অর্থনৈতিক ভাবে তাকে দমন করছেন কোনো কোনো না কোনো পদ্ধতিতে, তা আমি তো সেই জিনিস মাইনে নিব না। তখন দরকার হলে আমার যদি ইসলাম ইসলাম বিরোধী কথা বলতে হয়, আমি 100 বার, মোহাম্মদ বিরোধী আমার কথা বলতে হয় 100 বার নাদিয়া, বলবো। আমার মনে হচ্ছে নাদিয়া, আমরা মানে একই কথা বারবার বলছি। হ্যাঁ, হুম। এবং বারবার বলতেও হবে, এমন না যে বারবার বলতে হবে না, বারবার বলতেও হবে। নীলা, আপনার যদি আর কোনো প্রশ্ন থাকে আপনি করেন, আজকে যেহেতু আপনি হোস্ট। আজকে তো প্রশ্নের পর্ব না আপা। আজকে আমরা আড্ডা দিচ্ছি, আমরা কথা বলছি যে আজকে যেহেতু ইন্টারন্যাশনাল ওমেন্স ডে, সো আজকে স্পেশালি আজকের দিনে কথা হবে, কথা বলতে হবে নট নেসেসারি আমরা প্রতিদিনই কথা বলবো, কিন্তু দুই তিনটা জিনিস চান্স নাই আমার না। স্পেসিফিক জানতে চাওয়া, সেটা হচ্ছে আমি এটা নিয়ে খুবই আহত হয়েছিলাম যে বেগম রোকেয়াকে গণ অভ্যুত্থানের পরে সবচেয়ে বেশি হয়রানির শিকার হতে হয়েছে, সেটা নিয়ে ইন্টারিম গভর্নমেন্ট কোনো পদক্ষেপ গ্রহণ করে নাই। এবং নতুন সরকার আসছে, তারা কি করবে না করবে আমি জানি না। নাদিয়া আপুর সাথে আমিও একমত, এই পর্যন্ত তারেক রহমান যা কিছু করছেন তার সমস্ত কিছুতে আমিও প্লিজড, বাট সামনে যা কিছু কি হবে না হবে সেটা নিয়ে আমি একটু ওয়ারিড, কারণ আজ ইমির ঘটনা গতকালকে যা ঘটেছে সেটা দেখে আমি একটু ওয়ারিড, কারণ ছাত্র দলের পক্ষ থেকে বা বিএনপির পক্ষ থেকে এখন কোনো স্টেপ গ্রহণ করা হয় নাই। আর হচ্ছে
হচ্ছে যেখানে জায়মা রহমান থেকে শুরু করে বেগম খালেদা জিয়া, শেখ হাসিনা যারা আছে, মানে বেগম রোকেয়া, এই যে সমস্ত নারীরা হচ্ছে নেতা, সেই সমস্ত সমস্ত নারীদেরকে গালিগালাজ করা হয়, এই বিষয়গুলো কি তারেক রহমান দেখছে না? নাদিয়া আপা এই কথাগুলো বলে ফেলেছে। তো ফেসবুকে বা অনলাইনে নারীদেরকে কিভাবে হেফাজত করা যায়, হেফাজতের কথা মানে এই শব্দগুলো ব্যবহার করছি, সেই ব্যাপারে আমাদের সরকার কি পদক্ষেপ গ্রহণ করছে না? কেন করছে না? তাদের কি ইন্টেনশন আছে সেই বিষয়ে তাদেরকে প্রেশারাইজ করতে হলে প্রেশারাইজ করতে হবে। আর এই যে রাজপথে আমরা দিনের পর দিন মশাল মিছিল থেকে শুরু করে সমস্ত কিছু করে আসতেছি, তার আসলে পরিণতি কি? কিচ্ছুই হচ্ছে না। প্রতিদিন কথা বলতেছি মুনিয়া হত্যার বিচার হয় নাই, তনু হত্যার বিচার হয় নাই, এই বাচ্চাটাকে মেরে ফেললো, ওই বাচ্চাটাকে, প্রত্যেকদিন ধর্ষণের ঘটনা, এই এই এত কিছু আসলে নিতে পারছি না। এই শুধুমাত্র আজকের দিনই কথা বলতে হবে নট নেসেসারি। আমাদের হচ্ছে আইন সংশ্লিষ্ট বাহিনী যারা আছে, আদালত প্রাঙ্গণ যেটা আছে, এনজিও গুলা, বিশেষ করে এনজিও গুলা যেদিকে হচ্ছে নারীরা তাকিয়ে থাকে যে আচ্ছা ঠিক আছে, আমি ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়েছি বা সেক্সুয়ালি আমি হয়রানি হয়েছি, আমি হচ্ছে অমুক সংস্থার কাছে যদি যাই, আমি একদম নাম ধরে বল দিচ্ছি, আইন সালিশ কিন্তু ব্লাস্ট, অধিকার, বিশেষ করে অধিকার করে এটা কি? অধিকার হচ্ছে বিদেশ থেকে টাকা নিয়ে, এই যে আদিলুর রহমান শুভ্র কত কোটি টাকা নিয়ে এসে দেশ থেকে পালাই গেছে। এই যে সংস্থাগুলো, এরা টাকা পয়সা নিয়ে তারা শুধু একটা তথ্যচিত্র পাঠায় দেয় যে আমরা এই কাজগুলো করতেছি, বাৎসরিক একটা হয়তো চিঠি বিদেশে পাচার করে দেয়। বাট অ্যাকচুয়ালি ফিল্ডে তারা কি কাজ করতেছে? যে নারীরা হচ্ছে আপনাদের পথপানে চাইয়া আছে, তাদের জন্য আপনারা কি করতেছেন প্র্যাকটিক্যালি? সেই ধরনের এনজিও গুলো তেমন কোনো কাজ করছে না, শুধুমাত্র নামেই এনজিও আছে। বাংলাদেশে যে এনজিও গুলো শুধুমাত্র নামে আছে, তারা যদি প্র্যাকটিক্যালি নারীদের পাশে সত্যিকার অর্থে দাঁড়ায় জাস্টিসের জন্য, সেটার লক্ষ্যে তাদেরকেও প্রেশারাইজ করতে হবে, তাদের সাথেও আমাদেরকে কথা বলতে হবে। এই সমস্ত বিষয় বাংলাদেশের মানে ইন্টারন্যাশনালি দেখেন, নারীরা হচ্ছে বাংলাদেশে শুধুমাত্র নারীরা যে সংখ্যায় বেশি তা না, ইন্টারন্যাশনালি নারীরা হচ্ছে সংখ্যায় বেশি, তারপরেও হচ্ছে নারী অধিকারের জন্য আমাদেরকে পুরুষের দ্বারস্থ একটু হতে একটু হচ্ছে। একটু 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 ভুল তথ্য এখানে একটু দেই। সংখ্যায় বেশি না, সংখ্যায় আমরা সমান সমান। পৃথিবীতে 8 বিলিয়ন মানুষ, তার 4 বিলিয়ন নারী, 4 বিলিয়ন পুরুষ। এর সংখ্যায় ওকে, বেশি না, আমরা সমান সমান আছি। ওকে, আমরা যদি দেখো সংখ্যায় আমরা নারীদের সংখ্যায় আমরা বেশি আছি, কিন্তু আমরা নারী অধিকার বাস্তবায়নের লক্ষ্যে আমাদেরকে একটা পুরুষের দ্বারস্থ হতে হচ্ছে, ওই সমস্ত শাসকদের দ্বারস্থ হতে হচ্ছে যারা হচ্ছে আমাদের বিষয়ে একেবারে মানে নাই, মানে তাদের কোনো দৃষ্টিই নাই, তারা আমি এই ইন্টারেস্টেড। কথাটা আর একটু নীলা, আমি মনে করি যে এই কথাটার আমি একটু ইয়ে করে যাচ্ছি। পুরুষের দ্বারস্থ হতে হচ্ছে না, আমাদের সিস্টেমটা এরকম যে সিস্টেমের দ্বারস্থ আমাদের, হতে হচ্ছে। এটা আমরা সিস্টেম, আমাদের সিস্টেমের দ্বারস্থ হতে হচ্ছে। আমাদের কিন্তু যে আমাদের যে সিস্টেমের পুরুষরা, মধ্যে কারা বসে আছে, ওই সিট গুলো কারা হোল্ড করছে, ওই পজিশন না গুলো না কারা? না 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 ওইখানে না না ওইখানে না অনেক না সময় না, নারীও থাকে, ওই সিস্টেমে অনেক সময় ওইখানেও নারীও থাকে, ওখানে দেখেন যে সবসময় আমাদের পুরুষ আমাদের থাকে তা না। প্রধানমন্ত্রী, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ছিলেন, খালেদা জিয়াও ছিলেন, হ্যাঁ। কিন্তু আপনি সিস্টেমে যান, উপরের পর্যায়ে দেখবেন সিইও পর্যায়েও নারীরা আছেন, অসুবিধা নাই, এবং তাতে কি আমাদের যায়? প্রচুর এনজিওরাও কাজ করছেন। এটা সিস্টেম, এবং সিস্টেমটা এটা বোঝে না। তুমি যদি এই কথাটা বলো যে আমাদের পুরুষের কাছে যেতে হচ্ছে, কিন্তু তুমি দেখবা যে নিম্নবিত্তের যে প্রান্তিক পুরুষ, সে তো সিস্টেমের অপারেশনের শিকার, ঠিক আছে, তাকেও যেতে হচ্ছে। এটা শ্রেণীর প্রশ্ন, এটা অর্থের প্রশ্ন, এটা সিস্টেমের প্রশ্ন। রাষ্ট্র মাত্রই পুরুষতান্ত্রিক লৈঙ্গিক আধিপত্যবাদী। কার প্রতি আধিপত্যবাদী? আমি কেন এই শব্দটা ব্যবহার করি, কেন পিতৃতন্ত্র ব্যবহার করি না, কেন পুরুষতন্ত্র ব্যবহার করি না? তখন মনে হয় নারীর বিরুদ্ধে আসলে পুরুষ না, পুরুষ নিজেও গোয়া মারা খায়। কিন্তু যেই পুরুষরা গোয়া মারা খাচ্ছে তারা বুঝে না যে এটা সিস্টেমের শিকার। আমি যখন নারীবাদের কথা বলছি, তখন আমি সিস্টেমের বিরুদ্ধে কথা বলছি, আমি পুরুষের বিরুদ্ধে কথা বলছি না। আমার বাপ তো আমার খুব আদরের লোক, আমার ভাই আমার খুব আদরের লোক, আমার যারা প্রেমিকরা আছে, যারা ওই যে বলে খাট ব্যবসায়ী, আমি যাদের, তো ওই খাট আমার খুব প্রিয়, খাটে যারা যারা থাকে তারাও আমার খুব প্রিয়, পুরুষরাই তো থাকে, তো ওনারাও আমার খুব প্রিয়। এটা পুরুষের বিরুদ্ধে না। সিস্টেমে আমিও আছি, তুমিও আছো। সিস্টেমে যেই উপরের শ্রেণী, যেটাকে আমরা এপস্টিনরা যেই জায়গায় আছে, ডোনাল্ড ট্রাম্প যেই জায়গায় আছে, যেটা মেরিটোক্রেসির জায়গা, এলিটিজমের জায়গা, সেই জায়গার আমরা বিরোধিতা করি। আমরা, তুমি এখন ধরো বলো যে আমরা সিস্টেমে বিচার পাচ্ছি না, সেটা ঠিক আছে, পুরুষও পায় না, আমি তার চেয়ে একটু কম পাই, এটা হচ্ছে বিষয়। কিন্তু আমি কোনোভাবেই বলতে রাজি না আমি পুরুষের দ্বারস্থ, কোনোভাবেই না। কোনো আমার আমি আমি কারো কাছে যখন সাহায্য, ধরো আমার যদি কারো কাছে সাহায্য চাইতে হয়, আমি কোনো পুরুষের কাছে সাহায্য চাই না, কোনো পুরুষ। আমি শুধু না, আমি তো প্রিভিলেজড। আমি মনে করি আমরা যখন একটা মেয়ে যখন চুরির মামলা নিয়ে যাচ্ছে, একটা ফৌজদারি অপরাধের জন্য থানাতে যাচ্ছে, বা একটা লৈঙ্গিক সহিংসতার শিকার হচ্ছে, সেও আসলে পুরুষের কাছে যাচ্ছে না, সে আসলে সিস্টেমের কাছে যাচ্ছে, সিস্টেম তাকে ফেইল করছে।
সিস্টেম কেন ফেল করছে এটা এখন আপনি প্রশ্ন করতে পারেন। আর আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব চিৎকার করা। আমাদের পূর্বসূরীরা, যারা ফেমিনিস্টরা ছিল, নারী এবং পুরুষ সবাই, রাজা রামমোহন রায়ও একজন নারীবাদী ছিলেন, রবীন্দ্রনাথও একজন নারীবাদী ছিলেন। সেই নারীবাদ যতখানি আমাদেরকে এই পর্যন্ত নিয়ে আসছে, আমরা যতখানি আজকের দিন পর্যন্ত সূর্যের আলো বাতাস ইত্যাদি দেখার সুযোগ পাচ্ছি, নারীবাদীদের অবদান আছে। এটা ওই যে বলে না যে হে মুমিন তুমি আল্লাহর কোন নিয়ামতের কথা অস্বীকার করবা, আমি বলবো যে হে মানুষ তুমি নারীবাদীর কোন অবদান অস্বীকার করবা। তো এটা যারা জানে না, তারা ছাগলরা পড়ালেখা করে নাই, সে কারণেই তারা জানে না এই সমস্ত আজগুবি কথাবার্তা বলে। আমি মনে করি আমাদের সিস্টেমকে একটা একদম কমপ্লিটলি খোল নলছে বলে এটাকে, না খোল নলছে, খোল নলছে পাল্টে নলছে। ফেলার মতো একটা বিষয়। যে আমার একটা ইকোনমিক, আমার দরকার, স্টেবিলিটি দরকার বাংলাদেশে, এবং আমার একটা স্ট্রাকচারাল এবং সেটা ইনফ্রাস্ট্রাকচারাল আমার একটা পরিবর্তন দরকার, এবং তার সঙ্গে এডুকেশন দরকার। ছাগলের পালকে শিক্ষিত করা দরকার, ধর্মকে রাষ্ট্র থেকে আলাদা করা দরকার। তোমার নামাজ তুমি পড়ো, তোমার বোরখা তুমি পড়ো, যে সিঁদুর দিতে চাই সে সিঁদুরও দেখ, সে হাতে শাখাও পড়ুক, কোথাও কোনো সমস্যা নাই। কিন্তু ধর্মকে রাষ্ট্র থেকে আলাদা করা, রাষ্ট্র ব্যবস্থা আপনার অর্থনৈতিকভাবে তাকে স্টেবল করা, বেকারত্ব কমানো, শিক্ষার সুযোগ নিশ্চিত করা। এই বাংলাদেশে যে করা, যে ফকিন্নি যে করা, টাকার অভাবে এখানে কমেন্টের পর কমেন্ট লিখে যাচ্ছে, হয়তো 500টা কমেন্ট করলে 100 টাকা পাবে। তো এই লোকগুলির চাকরির ব্যবস্থা করা, এদের এটা হচ্ছে সমাধান। এছাড়া আমি এই যে এখন তুমি এত জিজ্ঞেস করলে যে আমরা কাকে বলবো, কাকে বলবো বলতে কাউকে বলার নাই। এটা আমরা কথা আমরাই বলছি। এটা কি তৈরি করে? এটা একটা রিপল ইফেক্ট তৈরি করে। তোমার থেকে আমার থেকে 4টা মানুষ শিখছে, 4টা মানুষ কথা বলার সাহস পাচ্ছে, যে এই কথাটা অন্য কোনো জায়গায় যে বলতে পারবে না, কারণ সমাজ তাকে বলছে যে তুমি ভালো মেয়ে হইলে এই ধরনের কথাবার্তা বলবা না, শুধুমাত্র খারাপ লোকজন চামড়া ব্যবসায়ীরা এই জায়গায় আসে। তো আমার মতো আরো 4টা চামড়া ব্যবসায়ী দাঁড়াবে, সেই চামড়া ব্যবসায়ী দাঁড়ায় বলবে যে তোর বাপরে বলিস আমার চামড়ার দোকানে না আসতে। তো এই সাহস যখন পাচ্ছে, রিপল ইফেক্ট তৈরি হবে আমাদের নিজেদের মধ্যে, এবং সেই সচেতনতা এক সময় রাষ্ট্র কিভাবে চেঞ্জ হয়, সমাজ কিভাবে চেঞ্জ হয়, এভাবেই হয়। আপনার কি ওটাকে বলে, ফ্রেঞ্চ রেভলিউশন হয়ে গেছে, আমেরিকান রেভলিউশন হয়ে গেছে, আমরা মনার্কির বিরুদ্ধে দাঁড়াইছি। কিভাবে দাঁড়াইছি? সচেতনতা, একজনের সাথে আরেকজনের কথা বলতে হবে, কমিউনিকেট করতে হবে। আমি কি ভাবছি, আমি তোমার সমাজের লোক, সে যেরকম আমার সমাজের লোক, আমার কথা শুনতে হবে, এবং এর মাধ্যমেই জিনিস চেঞ্জ হবে, এছাড়া আর কোনো রাস্তা নাই। একদম আমার মনে হয় যে আমার চলো আমরা প্রোগ্রাম শেষ করি নাকি? হ্যাঁ আমিও ওই আরো একই কিছু জায়গায় বলতে বলবো চাইছো? যে না, আমি ওই একই জায়গায় কথাটা শেষ করতে চাই যে প্রশ্নটা আসলে আসে আপনি যদি সাম আপ করেন পুরো ঘটনা, হ্যাঁ, মাঝখান থেকে এখান থেকে একটু খাবলা দিয়ে ওইখান থেকে একটু খাবলা দিয়ে কোনো কিছু আসলে চেঞ্জ হয় না। এখান থেকে একটু আইন আইন আমাদের অনেক আছে, ওইখান থেকে একটু মনস্তত্ত্ব, হ্যাঁ, মনস্তত্ত্বের ভালো মন্দ নানান রকম আছে, যেটাকে খোল নলচে বলছে নাদিয়া। সেইটার সেটার পরিবর্তনটা দরকার, এবং সেই পরিবর্তনটা কিভাবে হয় সেটা হয় হচ্ছে আমাদের ভয়েস সবসময় রেজ করার উপরে। যদি আমি চুপ হয়ে যাই, ভয় পেয়ে যাই, যেটা আসলে মূল উদ্দেশ্য একটা একটা শ্রেণীর, যে ভয় পাওয়া দেওয়া আসলে। আমি এই কথাটা নাদিয়া আমাকে বলে যে কি হবে, তারপরে আমার মনে হয়েছে যে আসলেই তো ইরানে তো অনেক মেয়ে মারা গেছে, অনেক মেয়েকে মেরে ফেলছে, তাই না? কমেন্ট আমি তো স্টেজে দিয়েছি, একটু দেখো, একজন নারী কমেন্ট করেছে। প্রথম জিনিস হচ্ছে এটা আমি বট মেয়ে হলে অ্যাকাউন্ট, কি এটা তোমাকে নিচে কিছু একটা, মেরে দেব? প্রথম জিনিস হচ্ছে এটা একটা বট অ্যাকাউন্ট, এটার তলে একটা বল এখানে ব্যাটা আছে, আর দ্বিতীয় এখানে এটা একটা বট অ্যাকাউন্ট। এখানে না, এই নারী আর হয়ে আর আর দ্বিতীয় শব্দটা, জিনিস হচ্ছে, আর আর দাঁড়ান, দ্বিতীয় জিনিস হচ্ছে তোর লজ্জা আমরা চুদি না, তুই লজ্জিত নারী থাক। এই ধরনের নারী নারী হয়ে কথাগুলো দেখলে আমার মনে হয় যে পিছন পিছনে পিছনে পিছন ফিরায় একটা লাথি মারি, এটা হ্যাঁ। এটা ব্যাটা, এটা ব্যাটা আছে এখানে কোনো, এটা প্রথম জিনিস ফেক অ্যাকাউন্ট, ফেক অ্যাকাউন্ট। এটা নিচে হচ্ছে ধোনালা একটা চ্যামড়া আছে, যে চ্যামড়া ধন খাড়ায় না, এই কারণে বরাবর সে নারী নাদিয়া নাই প্লিজ, বলে আসছে। নাদিয়া অত্যন্ত আজ অত্যন্ত আজে বাজে কথা নাদিয়া বলে। নাদিয়ার সাথে আমি নাই, নাদিয়ার সাথে আমি একদমই এবং তারপর হচ্ছে এই লজ্জা চোদার কোনো কারণ নাই, ঠিক আছে? লজ্জা চুইদা হচ্ছে তো এখন অধিকার বঞ্চিত হওয়ার আমার কোনো দরকার নাই। আমি আমি লজ্জা চুদি না, আমার আমার অধিকারের জন্য আমার কারো কাছে জামাইয়ের লুঙ্গি কাচতে হয় না আমার ওই লজ্জা লইয়া। আমি আপা, নীলার কথা মানে আমি একটু সাম আপ করি। আমার যেটা মানে বলার ছিল যে আমরা যখন কথা বলবো তখন এই আহ মাঝখান দিয়ে যদি এরকম, হ্যাঁ, মাঝখান দিয়েও কখনো কখনো কথা বলতে হবে, কিন্তু
একটা হোলিস্টিক অ্যাপ্রোচ নিয়ে যদি আসলে কথা না বলা যায় তাহলে আসলে আলোচনা কোথাও পৌঁছায় না। আমি সবসময় আসলে আলোচনা কোথাও একটা পৌঁছানোর তাড়া আছে আমার, হ্যাঁ? আমি একদম জীবনানন্দ ওই কথাটা বিপক্ষে যে আমার, আমি যেখানে যেতে চাই হেঁটে হেঁটে পৌঁছানোর সময় আছে না, আমার তো সময় চলো নাই। আমরা আমি আসলে আমাদের আম- যদি মেইন আলোচনাগুলো শেষ হয়ে যায় তাহলে আমরা প্রোগ্রামটা শেষ করতে পারি। ঠিক আছে, আমার আর কিছু বলার নেই। আজকে নাদিয়া আপু শেষ করো, আমি সবসময় শেষ করি, আজকে করো। তোমাদের মধ্যে থেকে আচ্ছা উর্মি আপু শেষ করো। উর্মি আপা শেষ করেন। সব সবাইকে আবারও নারী দিবস বোঝার তুমি একটা কতক্ষণ গান আছে? গাইলো না 3 মিনিট। কে গান উর্মি গাবে? আপারে দিয়ে গান গাওয়ান, উর্মি নাদিয়া আপারে আপা, নাদিয়া আপা একটা গান দিয়ে গাওয়ার গান কথা ছিল, উর্মি খুব সুন্দর গান গায়, উর্মি খুব সুন্দর গায়। উর্মি একটা গান গাওয়ান দেখি। একটা গান গাও। কি মানে, আমার তো নারী জাগরণমূলক কোনো গান মনে পড়তেছে না। আমার সব, এই যা আমার ইচ্ছা বহুত, হবে, যেটা আমার মনে বহু, পড়ে সেটা গান। গান 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 শোনেন গান গান। আমার আমারে তো আমার বুঝছো না, হ্যাঁ? আমি এসব শুনতেও চাই না, ঠিক আছে? আমারে ফোন করে গান আমি দিও গান না। গাইলেই সে বলে কি চুপ করেন, চুপ করেন, গান গাইস না, চুপ করেন। হ্যাঁ, এটা বলে। আচ্ছা গাও 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 গাও। আমার আজকে আমাদের আমার বহুত, আড্ডা। আচ্ছা আমার বহুত প্রেম, হ্যাঁ, তো আমি প্রেমময় একটা গান, গানের 4টা লাইন দিয়ে শেষ করি। এবং এটা এটা বলা মানে হচ্ছে যে এক নারী দিবস নিয়ে সিরিয়াসটা কথাবার্তা বললাম, এরপরে বলবে কি যে এই বেডিরা এই গান বাজনা এই সমস্ত করতে থাকে। তো যাই হোক, খুব ভালো বেডিরা হয়েছে, আমরা সব, খুব ভালো সবই হয়েছে। করি, আমরা সবই করি। হ্যাঁ, ওকে। ওকে চু। একটা একটা গান আমি আসলে 2-3 দিন ধরে খুব শুনতেছি, 4 লাইনই মনে আছে, বেশি মনে নাই, এরপরে আর চিল্লাবেন না, এটা শেষ করছি। ফালতু গান। ওই যে, তোমার যাব যাব মন ধরে রাখবো কতক্ষণ, মন জানে অন্তরে জানে যন্ত্রণার ওজন, ধরে রাখবো কতক্ষণ, তোমার যাব যাব মন ধরে রাখবো কতক্ষণ। ইস ইস ইস, এই গানটাই আমার শোনাই গেছে, ফালতু। আমি ভাবলাম যে, এই নাদিয়া তুমি আমি একটা ভাবি, গাও প্লিজ। এই এই খোদাফেজ, সমস্ত খুব খোদাফেজ, বাজে। খোদাফেজ। খোলাপেস, বাই 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 বাই। বাই বাই। দর্শককে বাই খোদাফেজ, বলো, খোদাফেজ। দর্শককে বাই বলো, আমাকে কেন? আচ্ছা আচ্ছা, দর্শক তো বাই বলতে হবে কেন? কেন যে লোকজন আমাদের অনুষ্ঠান দেখে সেটাই তো বুঝি না। ঠিক আছে, কিন্তু আমাদের আজকে এই যে দেখো আমাদের কি সুন্দর ম্যাচিং ম্যাচিং হয়েছে, সেটা নিয়ে তো কেউ একজন আমাদের একটা স্ক্রিনশট তুলুক। আয়, মুখে এরকম করে রাখছি কেন? ওকে, ঠিক আছে, কেউ আমাদের একটা স্ক্রিনশট তুইলা দেন। শুধুমাত্র 3 ইঞ্চি দেখলেই আমাদের স্ক্রিনশট তুলতে হবে তা তো না। কেউ একজন আমাদের একটা স্ক্রিনশট তুলেন, তুইলা আমাদের কাছে পাঠান। আচ্ছা আমি ওকে, ঠিক তুলতেছি। আছে। সবাইকে আন্তর্জাতিক নারী দিবসের, কই গেছে গিয়া, সবাইকে আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা। যারা শেষ, 12টা বোনদের বাজে। সম্পত্তি, যারা বোনদের সম্পত্তি মেরে খান, সেসব ফকিন্নি ছাউদেরকে আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা। আপনাদের বোনরা না থাকলে কাদের সম্পত্তি আপনারা মেরে বড়লোক হইতেন? আর হচ্ছে আমি আমি একটা লাইন যুক্ত করতে চাই, সেটা হচ্ছে যে সবাই নারীর পাশে এসে দাঁড়ান, কিন্তু প্লিজ দাঁড়াতে যেয়ে শুয়ে পড়েন না। সেটাই। সেই ঠিক আছে। শুইলে এই যে যেরকম বলে না খাট কাঁপানো, তা আমি বলি খাট কাঁপাইলে সমস্যা আবার কোথায়? কথা বাড়াচ্ছেন কেন আপনি? আবার আচ্ছা পিছনের দিকে সবাই যাচ্ছেন সুস্থ কেন? থাকেন, ইনশাল্লাহ ভালো বেশি থাকেন, কথা আমাদের বলে। এই প্যাচাল শেষ হবে না আজকের মতো। আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, চলো আমরা ব্যাক স্টেজে অনেক কথা বলবো, টাটা বাই বাই। এটা এটা লাস্টেরটা একটু দেখাই লই, হ্যাঁ, এই হারামজাদারে একটু দেখাই লই। 3 চর্ম ব্যবসায়ী একসাথে। তোর বাপরে কইস আমাদের চামড়ার দোকানে না আসতে, তোর তোর বাপরে কইস কচুরি পানার সুটকেস কিনতে। খোদাফেজ। কেন যে নাদিয়া পরে প্রশ্ন করতে যায়, পোলা পাইনের মাথা খারাপ গাদা। খোদাফেজ, বাই। টাটা তারা টাটা। ইনকিলাব।